আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছো? আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সামনে আমরা আসছি। আজকে আমাদের প্রাণী বিজ্ঞানের একদম প্রথম ক্লাস, অর্থাৎ আমাদের যে প্রাণী বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, সেই চ্যাপ্টারের আজকে প্রথম ক্লাস। আজকে কিন্তু আমরা একদম শুরু থেকে কোঅর্ডিনেটর আগ পর্যন্ত, মানে হচ্ছে একাইনোডার মাটা পর্যন্ত আমরা শেষ করব। তো তোমরা ক্লাসে কারা কারা জয়েন হইছো একটু কমেন্ট করে দাও, আর আমরা সবার সাথে ক্লাসটা শেয়ার করে দিই। তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা কিন্তু শেয়ার করে দিবে। আমরা আজকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ, একদম বেসিক থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। আর তোমাদের পড়তে গিয়ে কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা সেটা কিন্তু দ্রুত জানাবা। তোমরা কি ঠিকমতো পড়তেছো কিনা, বা পড়ায় কোনো গ্যাপ পড়তেছে কিনা, কোনো কিছু বুঝতেছো না, এরকম হলে কিন্তু খুব দ্রুত জানিয়ে দিতে হবে, ঠিক আছে? তোমরা কে কোথা থেকে আসো সবাই একটু জানাও। আর পড়ালেখার কি অবস্থা, সবাই কি ঠিক মতো পড়তেছো কিনা নাকি ফাঁকিবাজি করতেছো সেটাও কিন্তু জানিয়ে দাও খুব দ্রুত। আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমরা আজকে সময় নিয়ে পড়বো ইনশাল্লাহ। তোমাদের কি অবস্থা একটু জানাবা। আর তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করতে ভুলবা না, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই, আমরা অনেক আলাপ আলোচনা করে ফেলছি। আচ্ছা, দেখি আমাদের সাথে কে কে জয়েন হয়েছে। আজিজুল হক, জান্নাতুল মাওয়া নরসিংদী থেকে। পুরাই ফাঁকিবাজ, এই ফাঁকিবাজ স্টুডেন্ট যারা আমার মতো ফাঁকিবাজ, তারা ফাঁকিবাজি করবা, ঠিক আছে, কিন্তু পড়ালেখা শেষ করে। তোমার আজকের পড়া শেষ, তারপরে বসে বসে তুমি এদিক ওদিক ঘুরতে যাও, ঠিক আছে? ঘোরাটা একটু আস্তে আস্তে কমাই দিতে হবে, হুট করে কমাই দিতে পারবো না, আস্তে আস্তে একটু কমাই দিতে হবে। আর যদি বলো যে একবারে ফাঁকিবাজি পড়তেছি না, তাহলে কিন্তু ধরা খাবার সামনে। ফাতেমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে জাহিদ বিন ইমরান, পুকি কুমিল্লা, মানে তোমার পুকি কি কুমিল্লায় থাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা ক্লাসটা খুব সুন্দরভাবে পড়বো ইনশাল্লাহ। পটুয়াখালী থেকে এভরিবডি কমেন্ট ফার্স্ট। আচ্ছা, সবার কমেন্ট দিয়ে তুমি কি করবা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আফিয়া সিদ্দিকা। আচ্ছা, আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই, অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। আজকের যেই চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি দেখো আমার যে এই যে অধ্যায়ের গুরুত্বের যে মানে যে একটা মিটার আছে, সেই মিটারে কিন্তু একদম আমি হাই দিয়ে রাখছি, মানে খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর কোশ্চেন আসে। দেখবা কি মেডিকেল হোক, ভার্সিটি হোক, বা যে কোনো জায়গায় এই যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে ব্যাপক কোশ্চেন আসে। এখানে দেখতে পারো যে শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী বৈচিত্র্য, যেমন শ্রেণীবিন্যাসের নানান ভিত্তি হইতে পারে, যেমন তারা কোথায় থাকতেছে, কি ধরনের খাবার খাচ্ছে, তাদের শরীরের গঠন কিরকম। এই যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তি, এই ভিত্তির যে টপিকটা, এই টপিকটা থেকে কিন্তু অলরেডি টেস্ট এমসিকিউ চলে আসছে বিভিন্ন সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তার মানে এই যে টপিকটা, এই টপিকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর শ্রেণীবিন্যাসের নীতি। তোমরা কিন্তু একদম ক্লাস 9-10 থেকে, এমনকি ক্লাস 8 থেকে কিন্তু পড়তেছো যে শ্রেণীবিন্যাসের কি কি নীতি আছে। সেখান থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে মাঝে মাঝে। আর যে বিভিন্ন পর্ব আছে, তোমার ধরো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এই যে প্রত্যেকটা পর্ব থেকে কিন্তু তোমার কি আসে, প্রশ্ন আসে। আর স্পেসিফিক্যালি করডাটা যে শ্রেণীবিন্যাসটা, করডাটা যে পর্বটা আছে, সেই করডাটা পর্ব থেকে সবচেয়ে বেশি, মানে একক পর্ব হিসেবে সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোথা থেকে? করডাটা থেকে। আর করডাটা আজকে আমরা পড়বো না, আমরা আজকে পড়বো একদম একাইনোডার মাটার আগ পর্যন্ত। আমরা করডাটা পড়বো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো দেখো, বিভিন্ন সালে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সকল টপিক থেকে কোশ্চেন আসছে। এমনকি রিটেনের ক্ষেত্রেও যদি দেখো, এই যে তোমার
যে মেজর যে পর্বগুলো আছে। আচ্ছা বলো তো, মেজর পর্ব আমরা কখন বলি? একটা পর্বকে আমরা কখন মেজর পর্ব বলবো আর কখন মাইনর পর্ব বলবো, এটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে কখন একটা পর্বকে আমরা মেজর পর্ব বলে থাকি। ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও যে কখন আমরা কুমিল্লার সব পুকিকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সব পুকিকে তুমি একাই নিয়ে যেতে যাচ্ছ না? আচ্ছা, শিলা আক্তার, তাকিয়া, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মুনিরা, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমরা একদম যে প্রাণী বৈচিত্র্যের যে শুরু, সেখান থেকে কিন্তু আমরা পড়বো। দেখো, প্রাণী বৈচিত্র্যতা যে রয়েছে এটাকে কিন্তু আমরা তিনটা মেজর ভিত্তির উপর ভিত্তি করে হচ্ছে আমরা ভাগ করি। একটা হচ্ছে যে তোমার কি জিনগত, প্রজাতিগত, আর হচ্ছে বাস্তুগত। এটা হচ্ছে তোমরা মনে রাখতে পারো পাবজি দিয়ে। তোমরা অনেকে কিন্তু পাবজি খেলো, কি খেলো? পাবজি খেলো। তো পাবজি দিয়ে কিন্তু এই যে তোমার তিনটা ভিত্তি, এই তিনটা ভিত্তিকে মনে রাখতে পারো। পাবজি কি দিয়ে? পাবজি, পাবজি। পতে হচ্ছে প্রজাতিগত, বতে হচ্ছে বাস্তুতান্ত্রিক, আর জিতে হচ্ছে জিনগত। আমি শুরু থেকে আসি যে জিনগত। জিনগত, আচ্ছা উল্টা থেকে আসি, যে বাস্তুতান্ত্রিক যে শ্রেণীবিন্যাস, সেখান থেকে আসি। দেখো, আমাদের এই পুরা পৃথিবীতে বিভিন্ন অংশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের প্রাণী থাকে। যেমন ধরো, আমাদের অস্ট্রেলিয়ায় এক ধরনের প্রাণী থাকে, আফ্রিকা এক ধরনের প্রাণী থাকে, বাংলাদেশ বা এই সাবকন্টিনেন্টে এক ধরনের প্রাণী থাকে। তো এক এক জায়গায় এক এক ধরনের প্রাণী থাকে এবং এক এক জায়গায় আমরা এক এক ধরনের পরিবেশ বা বাস্তুতন্ত্র দেখতে পারি। তো এই বাস্তুতন্ত্রের উপর ভিত্তি করে, যেমন দেখা যাচ্ছে কি ক্যাঙ্গারু ধরো অস্ট্রেলিয়ায় পাওয়া যাচ্ছে, অন্য একটা জায়গায় কি ক্যাঙ্গারু পাওয়া যায় না। আবার ধরো বাংলাদেশে হচ্ছে দোয়েল পাখি পাওয়া যাচ্ছে, অন্য একটা দেশেও দোয়েল পাখি পাওয়া যাচ্ছে, কিন্তু এদের বৈশিষ্ট্য ভিন্ন। এই যে বাস্তুতন্ত্রের উপর ভিত্তি করে এই যে তোমার বিভিন্ন প্রাণীর যে বৈশিষ্ট্যের ভিন্নতা দেখা যায়, সেটাকে আমরা বলি বাস্তুতান্ত্রিক প্রাণী বৈচিত্র্য। তারপরে হচ্ছে প্রজাতিগত। প্রজাতি মানে কি? যেমন হচ্ছে বাঘ, সিংহ, তারপর ধরো হরিণ, প্রত্যেকটা কিন্তু নিজেদের প্রজাতি আলাদা, এক একটা এক এক প্রজাতি। তো এই যে তোমার প্রজাতির উপর ভিত্তি করে আমরা যে প্রাণী বৈচিত্র্যটা করি, সেটাকে আমরা বলি প্রজাতিগত প্রাণী বৈচিত্র্য। আর জিনগত কি? ধরো একটা ধরো আমাদের যে ম্যানগ্রোভ বন আছে, সুন্দরবন, সুন্দরবনে ধরো 500 বাঘ আছে। তো 500 বাঘ কিন্তু একই রকম না, দেখতে একই রকম না, তাদের যে আচরণ সবকিছু কিন্তু একই রকম না। এই যে তাদের বৈশিষ্ট্যের উপর যে ভিন্নতা, এটা কিসের কারণে হয়? এটা হচ্ছে আমাদের জিনের কারণে হয়। আমরা যে লাস্ট যে 2টা ক্লাস করছিলাম, যে তোমাদের কোষ ও এর গঠন, এখানে কিন্তু আমরা জিন নিয়ে ব্যাপক আলোচনা করছি। তো এই যে জিনগতর উপর ভিত্তি করে বা জিনের উপর ভিত্তি করে যে প্রাণী বৈচিত্র্যটা দেখা যায়, সেটাকে আমরা বলি জিনগত প্রাণী বৈচিত্র্যতা। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে তিনটা জিনিস দেখলাম। একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, মানে হচ্ছে এলাকার উপর ভিত্তি করে, একটা হচ্ছে প্রজাতিগত, মানে হচ্ছে প্রজাতির উপর ভিত্তি করে, একটা হচ্ছে জিনগত, মানে একই প্রজাতির। যেমন আমার চেহারা আর তোমার চেহারা কিন্তু আলাদা। তার মানে তুমি আমি একই প্রজাতি মানুষ হওয়ার পরেও তোমার আমার চেহারা, তারপরে বলো আকার আকৃতি, বা বলতে পারো আমাদের যে আচরণ, সবকিছুই কিন্তু আলাদা। এই যে জিনের উপর ভিত্তি করে বা একই প্রজাতির বিভিন্ন সদস্যের উপর ভিত্তি করে যেই বৈচিত্র্যটা দেখা যায়, সেটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। আর এই যে জীব বৈচিত্র্য জনক বলা হয় কাকে? স্যার এডওয়ার্ড অসবর্ন উইলসন। পুরাটুক মনে রাখতে না পারলে শুধু মনে রাখবা যে উইলসন সাহেবকে কি বলা হয়? যে জীব বৈচিত্র্যের জনক বলা হয়। এই যে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে উইলসন সাহেব। সে হচ্ছে তোমাদের পড়ালেখা বাড়াই দিছে। ঠিক আছে, ওদেরকে আবার, ওনাকে হচ্ছে আবার গালি টালি দিও না, তোমাদের ভালোর জন্য বাড়াইছে। এখন দেখো, আমরা এটা পড়ে ফেলছি যে জিনগত বা অন্তঃপ্রজাতিক, মানে একই প্রজাতির মধ্যে যে সকল বৈচিত্র্যতা দেখা যায়। তারপর হচ্ছে প্রজাতি বৈশিষ্ট্য বা আন্তঃপ্রজাতিক, মানে হচ্ছে এক প্রজাতি আরেক প্রজাতির মাঝখানে। ঠিক আছে, দুইটা প্রজাতির মাঝখানে। আর বাস্তুতান্ত্রিক মানে কি? বিভিন্ন এরিয়াতে থাকা বিভিন্ন ধরনের প্রাণীর উপর ভিত্তি করে এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটা আমরা পাবজি দিয়ে কি করতে পারি? মনে রাখতে পারি। পাবজি দিয়ে মনে রাখতে পারি। এই যে আমরা প্রাণীর যে শ্রেণীবিন্যাস করতেছি, এটা কিসের উপর ভিত্তি করে করতেছি? একটা হচ্ছে যে দেহের আকার কিরকম, কিরকম সংগঠন মাত্রা, ক্লিভেজ। আচ্ছা, এই সবগুলোই হচ্ছে আমরা একটা একটা পড়বো। আমরা হচ্ছে সামনে যাই। ঠিক আছে, এইভাবে বললে তোমরা বুঝবা না। প্রথম হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ জিনিসটা কি? আমরা জানি একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু মিলে একটা জাইগোট ফর্ম করে। এই জাইগোটটাই হচ্ছে একটা জীবের প্রথম কোষ বলা হয়। ঠিক আছে, একটা জীবের প্রথম কোষ কি? শুক্রাণু এবং ডিম্বাণু। যখন একটা শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু মিলিত হয়, ডিম্বাণু মিলিত হয়, এই মিলন প্রক্রিয়াকে আমরা কি বলি? নিষেক বলি বা ফার্টিলাইজেশন বলি। এই প্রক্রিয়াটার নাম কি? নিষেক। আর যেই নতুন সদস্য সৃষ্টি হয়, তার যে প্রথম কোষটা, সেই প্রথম কোষটাকে আমরা কি বলি? ধরো জাইগোট বলি। কি বলি? জাইগোট বলি। জাইগোট বলি। আচ্ছা, এই জাইগোটটা সবসময় কি হয়? এক কোষী হয়।
তো শুক্রাণু ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ধারণ করে, আর জাইগোটে কি হবে, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকবে। এখন একটা কোষ থেকে আমরা কি জানি, আমাদের যে বডিতে হচ্ছে প্রায় 100 ট্রিলিয়ন কোষ আছে। তো আমরা কিন্তু একটা কোষ থেকে বড় হয়েছি, বা একটা কোষ থেকে আমাদের উৎপত্তি। আচ্ছা, এখন এই জাইগোটটা যে বিভাজিত হবে, যে পদ্ধতিতে বিভাজিত হয় জাইগোট, একটা কোষ থেকে অনেকগুলা কোষ তৈরি হয়, সেই প্রসেসটাকে আমরা কি বলি, ক্লিভেজ। ক্লিভেজ মানে কি, এককোষী জাইগোট থেকে যখন বহুকোষী তোমার কি বলা হয় যে প্রাণী তৈরি হয়, এই যে একটা কোষ থেকে অনেকগুলা কোষের রূপান্তর হচ্ছে বা বিভাজিত হচ্ছে, এই বিভাজন প্রক্রিয়াটাকে আমরা কি বলি, ক্লিভেজ বলে থাকি। ঠিক আছে, এখানে লেখা আছে, তোমরা একটু পড়তে পারো, যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট থেকে মাইটোসিস প্রক্রিয়ায় কি করা হয়, যে মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী ভ্রূণ সৃষ্টি হয় বা বহুকোষী জীব সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ক্লিভেজ বা সদভেদ। আচ্ছা, এখান থেকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট এখানে পড়া নাই, এগুলো না পড়লেও চলবে বিশ্ববিদ্যালয়ের জন্য। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে পড়াই দিব, এটা হচ্ছে তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, এখন বিভাজন তলের উপর ভিত্তি করে আমরা যে ক্লিভেজ বা কিভাবে এই কোষগুলো বিভাজিত হবে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অরিও ক্লিভেজ, আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আরেকটা হচ্ছে আমাদের সর্পিল ক্লিভেজ। তো অরিও ক্লিভেজ কি হয়, যে একটা কোষ বিভিন্নভাবে ভাগ হইতে পারে, ঠিক আছে, বিভিন্ন তলে ভাগ হইতে পারে। যদি নানান তলে ভাগ হয়, সেটাকে আমরা কি বলি, অরিও ক্লিভেজ বলি। যে দেখো, সব সময় সুষম এবং অরিও ভাবে ভাগ করে, এটাকে আমরা কি বলতেছি, অরিও ক্লিভেজ। তো অরিও ক্লিভেজের আমাদের সংজ্ঞা জানার দরকার নাই, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অরিও ক্লিভেজের উদাহরণ কি। অরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা। অরিও ক্লিভেজের আমরা এখান থেকে সংজ্ঞা পড়তে যাব না, কারণ সংজ্ঞা আমাদের খুব একটা আসবে না, খুব একটা দরকার নাই। যেগুলো দরকার আমরা হচ্ছে রিটেন ক্লাসে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অরিও ক্লিভেজের তাহলে উদাহরণ কি, আর্থ্রোপোডা। আচ্ছা, দেখি তো সবাই ক্লাসে আছে কিনা। অরিও ক্লিভেজের উদাহরণ হচ্ছে কি, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। আচ্ছা, এবার দেখো দ্বিতীয়তে আমরা দেখব কি, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। তো আমরা কি জানি যে মানুষের যেই পর্ব সেটা হচ্ছে কর্ডাটা, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে কি হয়, যে প্রথমে অরিও দিয়ে শুরু হয়, কিন্তু পরবর্তীতে হচ্ছে যে কোনো একটা তলে বিভাজিত হয়, অনুপ্রস্থ বরাবর মেইনলি বিভাজিত হয়, যার কারণে কি হয়, যে দুইটা পাশে ভাগ হয়। তো এই যে দ্বিপার্শ্বীয় যে ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ হচ্ছে কি কর্ডাটা। কর্ডাটার মধ্যে যত ধরনের প্রাণী আছে, যেমন ধরো হচ্ছে মানুষ, হরিণ, ব্যাং, শিয়াল যা আছে সবই কিন্তু এটার অন্তর্ভুক্ত হবে। আর লাস্টে হচ্ছে সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজ থেকে আমরা দুইটা পর্বের নাম মনে রাখবো, একটা হচ্ছে অ্যানেলিডা আর একটা কি মলাস্কা। তাহলে আমার সাথে পড়ো, যে একটা হচ্ছে অ্যানেলিডা আর হচ্ছে মলাস্কা। অ্যানেলিডা আর হচ্ছে কি মলাস্কা। তাহলে আমি যদি প্রথম থেকে আরেকবার রিপিট করি, ক্লিভেজটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর সর্পিল ক্লিভেজ। তো অরিও ক্লিভেজের উদাহরণ কি, আর্থ্রোপোডা। ওই যে মশা মাছি, ব্যাং, সরি ব্যাং কেন, মশা মাছি, তারপর হচ্ছে শতপদী, এগুলো হচ্ছে কি আমাদের আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। আর যেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, এটা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত হবে। আর যেটা হচ্ছে সর্পিল ক্লিভেজ, এটা দেখা যাবে কোথায়, অ্যানেলিডা আর হচ্ছে মলাস্কায় এটা দেখা যাবে। আচ্ছা, এইবার প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা মানে কি, একটা প্রাণীকে তুমি কত ভাগে ভাগ করতে পারো, এটা হচ্ছে তার প্রতিসাম্যতা, সোজা বাংলা, ঠিক আছে। এখান থেকে আমাদের সংজ্ঞা পড়ার দরকার নাই, এখান থেকে আমাদের লাগবে কি উদাহরণ, গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য কোথায় দেখা যাবে, ভলভক্স, রেডিওলেরিয়া, হেলিওজোয়া। এই যে তোমার প্রাণীগুলা, এগুলো হচ্ছে আমরা বলি যে প্রোটিস্টান প্রাণী, ঠিক আছে, প্রোটিস্টা বলি এদেরকে, আমরা কি বলি, প্রোটিস্টা বলি। অনেক সময় তোমাদের কোশ্চেনে এই নামগুলা বলা থাকে না, শুধু বলা থাকে যে প্রোটিস্টা। কোথায় গোলীয় প্রতিসাম্য দেখা যায়, প্রোটিস্টা, তারপরে ধরো মানুষ, বিভিন্ন ধরনের উদাহরণ দিল। তা আনসার হবে কি প্রোটিস্টা, ভলভক্স, রেডিওলেরিয়া আর হচ্ছে হেলিওজোয়া। এগুলো কি এক এক ধরনের, এগুলো সবগুলো হচ্ছে কি প্রোটিস্টা। এটা তোমরা কিভাবে মনে রাখতে পারো, এটা দুইভাবে মনে রাখতে পারো। একটা হচ্ছে হেভি রেডিও, হেতে হচ্ছে কি হেলিওজোয়া, ভিতে হচ্ছে ভলভক্স, রেডিওতে হচ্ছে রেডিওলেরিয়া। অথবা তোমরা মনে রাখতে পারো যেভাবে ভ হে রা, ভ হে রা, তাহলে হচ্ছে ভলভক্স, হেলিওজোয়া, রেডিওলেরিয়া। এইভাবে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। তোমরা হচ্ছে ছোটখাটো ট্রিকের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে আছে যে আমাদের অরিও প্রতিসাম্য। তো অরিও প্রতিসাম্য তোমরা মনে রাখবা হচ্ছে সির জলে হাইড্রা, মানে হচ্ছে সাগরের জলে কি পাই আমরা, হাইড্রা পাই। যদিও হাইড্রা কিন্তু স্বাদু পানির একটা প্রাণী, ঠিক আছে, মাংসাশী একটা প্রাণী। তো সির জলে হাইড্রা, সিতে আমরা মনে রাখবো সি অ্যানিমন, জলে আমরা মনে রাখবো জেলিফিশ, আর হাইড্রাতে হাইড্রা। তাহলে কি আছে আমাদের, সি অ্যানিমন, জেলিফিশ আর হাইড্রা। এখন একটা জিনিস লাগে, যে জেলিফিশের যে বৈজ্ঞানিক নাম সেটা কিন্তু লাগে, এটা হচ্ছে আমরা যখন জেলিফিশ পড়বো তখন পড়বো, বা তোমরা এখনই মনে রাখতে পারো যে অরিলা অরিটা, ঠিক আছে, অরিলা অরিটা, ঠিক আছে। এটা হচ্ছে সামনে
পড়বো আমরা, তারপরে একবার তোমাদেরকে জানাই দিলাম, ঠিক আছে। জেলিফিশের যে বৈজ্ঞানিক নাম সেটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। তো দ্বি অরীয়, এখানে দেখো দুই শব্দটার দুই কথাটার উল্লেখ আছে। তো এখান থেকে আমরা মনে রাখবো যে দুইটা সি দিয়ে এদের উদাহরণ শুরু হবে। সেটা হচ্ছে যে টিনোফোরা পর্বের যে প্রাণীগুলা, তাদের ক্ষেত্রে দেখা যাবে কি এই দ্বি অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। তো আরো যদি স্পেসিফিক ভাবে বলো যে টিনোফোরা পর্বের সিলোপ্লানা, কি সিলোপ্লানা যে প্রাণীটা আছে সেই প্রাণীতে দেখা যাবে। তাহলে হচ্ছে আমরা দুইটা সি দিয়ে দুইটা উদাহরণ মনে রাখবো। একটা হচ্ছে পর্বর নাম কি টিনোফোরা, সি টিনোফোরা, এখানে সিটা উচ্চারণ হবে না। আর টিনোফোরা পর্বের কোন প্রাণীটা, সিলোপ্লানা, ঠিক আছে। তাহলে হচ্ছে টিনোফোরা আর সিলোপ্লানাতে আমরা কি দেখবো, দ্বি অরীয় প্রতিসাম্যতা দেখতে পাবো। আচ্ছা, এরপরে আছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এটা হচ্ছে আমরা জানি যে উন্নত জাতের যে সকল প্রাণী আছে, যেমন মানুষ, গরু, ছাগল, এখানে হচ্ছে ব্যাঙ, প্রজাপতি, এই সব জায়গায় আমাদের কি দেখা যায় যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। আর লাস্ট হচ্ছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য মানে কি, তুমি কোনোভাবে মানে দুইটা ভাগে সঠিকভাবে ভাগ করতে পারবা না, সেটা হচ্ছে কি তোমার অপ্রতিসাম্য। এগুলোর উদাহরণ কি স্পঞ্জ আর আপেল শামুক। স্পঞ্জ আর কি আপেল শামুক। আপেল শামুকের যে বৈজ্ঞানিক নাম সেটা পড়তে পারো যে পিলা গ্লোবোসা, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। পিলা গ্লোবোসা হচ্ছে আপেল শামুকের উদাহরণ। আচ্ছা, তোমরা কি ক্লাসটা বুঝতেছো কিনা একটু জানাও, একটু জলদি জানাও যে ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো কি না। আচ্ছা, আমরা কিন্তু দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে ক্লিভেজ পড়লাম আর একটা হচ্ছে প্রতিসাম্যতা পড়লাম। এদের জাস্ট উদাহরণগুলো পড়বা, ভিতরে পড়তে যাও না, তাহলে কিন্তু পড়ে শেষ করতে পারবা না। এইবার হচ্ছে সিলোম, তোমাদের সবচেয়ে মানে ভয়ের একটা টপিক সিলোম। সিলোম জিনিসটা কি, সিলোম বুঝান, সিলোম বুনাদ। তো এই জিনিসটা আজকে বুঝবো যে দেখো সিলোম দেখা যাবে কোথায়, শুধুমাত্র ত্রিস্তরী প্রাণীতে। এছাড়া তোমার দ্বিস্তরী প্রাণীতে ওইভাবে হচ্ছে সিলোম দেখা যায় না। তারপরে আমরা যখন ভাগ করব তখন দেখবো যে কি হয়, এখানে কাহিনী হয়। তো দেখো যে ত্রিস্তরী প্রাণীর যখন ভ্রূণীয় পরিস্ফুটন হয়, যখন মায়ের পেটে পরিস্ফুটন হয় সোজা বাংলায়, বা যখন ভ্রূণের পরিস্ফুটন হয়, তখন কি হয় মেজোডার্ম স্তর থেকে। আমরা কি জানি যে নর্মালি একটা প্রাণীর তিনটা স্তর থাকে। একটা হচ্ছে কি একটোডার্ম, বাইরে থাকে হচ্ছে একটোডার্ম। একটোডার্ম এটা হচ্ছে সর্ববহিস্থ স্তর, বাইরে থাকবে, বাইরে। তারপর হচ্ছে মেজোডার্ম, মেজোডার্ম মাঝে। আর একদম ভেতরে থাকবে কি এন্ডোডার্ম। এন্ডো মানে হচ্ছে ভেতরে, এন্ডোডার্ম, 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 আচ্ছা ভেতরে। তো মেজোডার্মের যে স্তর, মাঝের স্তর থেকে কি হবে যে তোমার মেজোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক একটা ঝিল্লি দ্বারা আবৃত থাকবে, ঠিক আছে। তো এই যে তোমার কি বলে সিলোমটা, সিলোমটা আমরা একটু সুন্দর করে বুঝি। জিনিসটা কি, যে ধরো একটা প্রাণীর আমরা সিলোম আঁকাবো, ঠিক আছে, প্রাণীর একটা সিলোম আঁকাবো। তো বাইরে ধরো এই যে তোমার লেয়ারটা দিলাম, এটা হচ্ছে আমাদের কি একটোডার্ম। বাইরের যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের একটোডার্ম, 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 একটোডার্ম। আচ্ছা, বাইরে হচ্ছে একটোডার্ম, মাঝখানে হচ্ছে আমরা এন্ডোডার্ম দিই। এই জায়গাটা ধরো এন্ডোডার্ম। আর এইখানে এন্ডোডার্মের মাঝখানের যে ফাঁকা জায়গাটা, সেটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলি পরিপাক নালী। পরিপাক নালী, পরিপাক নালী। পরিপাক নালী বলতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা কি পেলাম, এটা হচ্ছে একটোডার্ম। একদম বাইরের যে লেয়ারটা সেটা আমরা পেলাম হচ্ছে একটোডার্ম, একটোডার্ম। ভেতরে যেটা আঁকাইলাম সেটা হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্ম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা আঁকাবো কি মেজোডার্ম, মেজোডার্ম আঁকাবো, মেজোডার্ম, ঠিক আছে। মেজোডার্ম। তো মেজোডার্মটা কি করবে, মেজোডার্মটা হচ্ছে একটোডার্মের সাথেও লাগানো থাকবে আর কি এন্ডোডার্মের সাথেও লাগানো থাকবে। নরমালি নরমালি এইভাবে হচ্ছে লাগানো থাকবে। এবং এই যে দুইটা লেয়ার, এইটাও মেজোডার্ম, এটা কি মেজোডার্ম, মেজোডার্ম, এইটা হচ্ছে কি মেজোডার্ম, মেজোডার্ম। তাহলে হচ্ছে আমি তিনটা জিনিস পেলাম, একটা হচ্ছে একটোডার্ম, এন্ডোডার্ম আর মেজোডার্ম। এখন এই মেজোডার্ম যাতে হচ্ছে একসাথে মিলিত হইতে না পারে, এই জন্য কি হবে, এদের বাইরে হচ্ছে আবার কি হবে, একটা পর্দা থাকবে।
এই পর্দাটার নাম হচ্ছে কি পেরিটোনিয়াম পর্দা। তাহলে আমাদের সংজ্ঞা কি ছিল, যে মেজোডার্মাল কোষ থেকে উদ্ভূত একটা পর্দা দিয়ে এটা হচ্ছে কি মেজোডার্মাল যে স্তরটা সেটা হচ্ছে আলাদা থাকে, এবং মাঝখানে যে গহ্বরটা সৃষ্টি হয়, যে এখানে দেখো দেখো মেজোডার্ম আছে, মেজোডার্মের এই সাইডে পর্দা, আবার কি এই সাইডেও কি আছে পর্দা আছে, এখানে একটা পর্দা পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম, আর এখানেও কি একটা পর্দা আছে তাহলে হচ্ছে পর্দা দ্বারা আবৃত মেজোডার্মাল যে লেয়ারটা এটাকে আমরা বলতেছি পেরিটোনিয়াম। আচ্ছা, এখন দেখো এই যে মাঝখানে যে একটা ফাঁকা গহ্বর সৃষ্টি হইলো সেটাকে আমরা কি বলি, সিলোম বলি। এটাকে আমরা কি বলি, সিলোম বলি। তাহলে হচ্ছে বাইরে থাকবে এক্টোডার্ম, তারপরে থাকবে মেজোডার্ম, তারপর একটা পর্দা দিয়ে মেজোডার্মের যে দুইটা লেয়ারকে আলাদা থাকবে, এবং এখানে একটা পর্দা আছে, এখানে একটা পর্দা আছে, এই সাইডে মেজোডার্ম, এই সাইডে মেজোডার্ম, তার মানে কি মাঝখানে কোনো কিছু নাই। তো মাঝখানে যে কোনো কিছু নাই সেই জায়গাটাকে আমরা বলি কি, সিলোম। তো এরকম যদি তোমার দুই সাইডে পর্দা দিয়ে মেজোডার্মাল কোষগুলা যদি পরস্পর আলাদা থাকে, মাঝখানে যদি সিলোম থাকে, এটাকে আমরা বলি কি, এরকম যদি কোনো প্রাণী থাকে সেটাকে আমরা বলি কি, ইউসিলোমেট। সেটাকে আমরা কি বলি, ইউসিলোমেট, মানে প্রকৃত সিলোম যুক্ত ইউসিলোমেট। ঠিক আছে। আচ্ছা, এখন অপ্রকৃত সিলোম বা সিউডোসিলোমেট কখন বলবো, যদি এরকম হয় যে এক সাইডের পর্দা নাই, বেশি হয়ে গেল, ধরো কথার কথা এখানে এক সাইডের পর্দা ঠিক মতো নাই। আচ্ছা, আমি পুরোটা মুছলাম না, তোমরা একটু বুঝে নিও, যে মানে পর্দা পুরাটা সঠিকভাবে নাই, এক সাইডে আছে এক সাইডে নাই, মানে খাপছাড়া একটা গঠন। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে তোমার মেজোডার্মাল যে কোষগুলা যদি পর্দা দ্বারা সঠিকভাবে আবৃত না থাকে, সেটাকে আমরা কি বলবো, সুডোসিলোমেট। মানে কি সিলোম আছে কিন্তু খুব একটা কার্যকর না। কিন্তু এরকম যদি হয় যে কোনো পর্দাই নাই, কোনো পর্দাই নাই, বরং কি মাঝখানের যে সিলোমিক যে লেয়ারটা যদি কোনো অকোষীয় স্তর দ্বারা পরিপূরণ হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো, অ্যাসিলোমেট। মানে কি ভিতরে কোনো ফাঁকা জায়গাই নেই। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝছি কিনা একটু জানাও, যে অ্যাসিলোমেট। তাহলে হচ্ছে কি ইউসিলোমেট কি, যখন মেজোডার্মাল যে দুইটা লেয়ার পরিপূর্ণভাবে পর্দা দ্বারা আবৃত থাকবে, সেটাকে আমরা কি বলবো, ইউসিলোমেট। যখন এই পর্দাটা সঠিকভাবে থাকবে না, সেটাকে আমরা বলবো সুডোসিলোমেট। আর যখন কোনো পর্দাই থাকবে না, মানে পর্দার কোনো নামগন্ধ নাই, পুরা মেজোডার্মাল যে কোষের যে স্তরটা, এটা হচ্ছে দুইটা স্তরই কি পরস্পরের সাথে লেগে গেছে, বা পুরা জায়গাটি কি বন্ধ হয়ে গেছে, সেটাকে আমরা কি বলবো, যে অ্যাসিলোমেট। ঠিক আছে, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, যে কয় ধরনের সিলোম আছে এবং কোন সিলোমকে আমরা কি বলি এবং এটা কিভাবে তোমার তৈরি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের বইয়ের ছবি, তোমরা দেখতে পারো। এখন দেখো সিলোমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর হচ্ছে ইউসিলোমেট। অ্যাসিলোমেট কোন পর্বের প্রাণীরা, এটা হচ্ছে 1 থেকে 3 নং যে সকল পর্ব আছে, তোমরা হচ্ছে নামগুলা একদম সিরিয়ালি মুখস্থ রাখবা, তাহলে হচ্ছে তোমাদের পড়তে ইজি হবে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এদের ক্ষেত্রে কি হবে না, সিলোম থাকবে না, ফাঁকা জায়গা থাকবে না। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, অ্যাসিলোমেট। আচ্ছা, তারপর হচ্ছে সুডোসিলোমেট কোথায় দেখা যাবে, 4 নাম্বার পর্ব, মানে হচ্ছে নেমাথেলমিনথিস, অথবা যেটাকে আমরা বলতেছি নেমাটোডা। এর সাথে আমরা কি বলবো, কাইনোরনকিয়া, আর হচ্ছে রোটিফেরা। তোমরা এটাকে এভাবে মনে রাখতে পারো, যে নেতে হচ্ছে নেমাটোডা, রোতে হচ্ছে রোটিফেরা, আর কিতে হচ্ছে কাইনোরনকিয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি হবে, সুডোসিলোমেটের উদাহরণ কি, নেমাটোডা পর্ব, তারপর হচ্ছে রোটিফেরা, আর হচ্ছে কাইনোরনকিয়া পর্ব। আচ্ছা, এইবার হচ্ছে ইউসিলোমেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইজোসিলোমেট, আর একটা হচ্ছে এন্টারোসিলোমেট। 5 থেকে 9, এটা তো কি গেল, 1 2 3 গেল, 4 গেল, এবার হচ্ছে 5 থেকে 9। তো 5 থেকে 9 মানে হচ্ছে মলাস্কা থেকে একদম কর্ডাটা পর্যন্ত যারা আছে সবার হচ্ছে ইউসিলোমেট, তার মানে হচ্ছে তাদের প্রকৃত সিলোম আছে
আবার এর মধ্যে 5 থেকে 7 যারা মানে হচ্ছে মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, তারপর হচ্ছে একাইনোডার্মাটা যাবে না আর্থ্রোপোডা পর্যন্ত, ঠিক আছে। তো একটু হচ্ছে আমাদের কি সাইজোসিলোমেট, আর একাইনোডার্মাটা আর লাস্টে হচ্ছে কর্ডাটা, এরা হচ্ছে কি এন্টারোসিলোমেট। এইটুক জানলেই আমাদের হবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর যে পার্থক্য, এটা হচ্ছে মেইনলি রিটেনে আসতে পারে, তারপর আমরা একটু পড়ি। দেখো, দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র দুইটা লেয়ার থাকবে, একটা হচ্ছে একটোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। মেজোডার্মটা তাদের হচ্ছে থাকবে না। আর যারা হচ্ছে ত্রিস্তরী প্রাণী তাদের হচ্ছে একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম সবকিছুই থাকবে। এবার হচ্ছে মেজোগ্লিয়া। ত্রিস্তরী প্রাণীর তো 3টা লেয়ারে আছে, ওর হচ্ছে কোনো মেজোগ্লিয়া থাকবে না। আর যাদের হচ্ছে কি থাকবে, একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, তো ওদের তো মেজোডার্ম নাই, তো মেজোডার্মের পরিবর্তে একটা অকোষীয় স্তর থাকে, সেটাকে আমরা কি বলি, মেজোগ্লিয়া। তারপর হচ্ছে ভ্রূণ স্তরের পরিণতি। আচ্ছা, এবার কি বলছে যে কোষগুলো হচ্ছে টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, কিন্তু যারা হচ্ছে ত্রিস্তরী প্রাণী তারা হচ্ছে টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে। আচ্ছা, পলিপ এবং মেডুসা দশা, এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দেখা যাবে, বিশেষ করে নিডারিয়া পর্বের প্রাণীদের। আর ত্রিস্তরী প্রাণী, কারণ কি নিডারিয়া একমাত্র দ্বিস্তরী যে পর্ব সেটা, কারণ যেটা হচ্ছে তোমার কি বলে যে পরিফেরাকে কিন্তু কোনো স্তরে ফালানো যায় না, ঠিক আছে। আচ্ছা, আর ত্রিস্তরী প্রাণীতে কি দেখা যাবে না, এই পলিপ মেডুসা দশা দেখা যাবে না। পলিপ মানে কি, যখন একটা প্রাণী তোমার স্থবির থাকে, একদম চলনশীল থাকে না, সেটাকে আমরা কি বলি, পলিপ বলি। আর মেডুসা মানে কি, যখন একটা প্রাণী চলতে পারে, সেটাকে আমরা কি বলি, মেডুসা বলি। তো নিডারিয়া পর্বের প্রাণীরা মেইনলি হচ্ছে প্রথম দিকে হচ্ছে দেখা যায় কি, তারা মেডুসা দশা দেখা যায়, এবং কালের বিবর্তনে তারা হচ্ছে পলিপ হয়ে যায়। মেডুসা মানে কি, তারা হচ্ছে চলাচল করতে পারে। আর পলিপ হচ্ছে যারা হচ্ছে চলাচল করতে পারে না। এখান থেকে আরো দুইটা জিনিস তোমরা মনে রাখতে পারো, যারা হচ্ছে মেডুসা দশায় থাকে তারা হচ্ছে যৌন জনন করতে পারে। কারণ কি, যৌন জনন করার জন্য কি করতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট না থাকলে তো যৌন জনন হবে না। আর পলিপের ক্ষেত্রে কি, তারা তো এক জায়গায় কি স্থির হয়ে গেছে, তো স্থির থাকলে কি যৌন জনন হবে, যৌন জনন এখানে হবে না। তাহলে হচ্ছে পলিপ এবং মেডুসা দশা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর দেহগহ্বর কি, দ্বিস্তরী প্রাণীর যে দেহগহ্বর সেটাকে আমরা বলি সিলেন্টারন। এই জন্য দ্বিস্তরী প্রাণীর যে পর্বটা, যেমন হচ্ছে নিডারিয়া পর্বের কিন্তু আদি নাম ছিল কি, সিলেন্টারেটা। কারণ কি, ওদের কি ছিল, সিলেন্টারন নামক দেহগহ্বর ছিল। আর ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে তোমার সিলেন্টারন থাকে না, এদের যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, সেটাকে আমরা একটু আগে বললাম, সেটাকে আমরা কি বলি, সিলোম বলি। সেটাকে আমরা কি বলি, সিলোম বলি। হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড থাকবে আমাদের, এই ক্লাসটা রেকর্ড থাকবে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে প্রান্তিকতা খুব একটা ইম্পর্টেন্ট না, দরকার নেই। প্রান্তিকতা মানে কি, একটা প্রাণীর সামনের দিকে একটা প্রান্ত থাকে, পিছনের দিকে একটা প্রান্ত থাকে। যেমন মানুষের কি থাকে, মাথা আছে আর পা আছে। কুকুরের কি থাকে, একটা মাথা থাকে, একটা লেজ থাকে। তো মাথার যে প্রান্তটা সেটাকে আমরা কি বলি, সম্মুখ প্রান্ত। লেজের প্রান্তটাকে আমরা কি বলি, পশ্চাৎ প্রান্ত। আবার দেখো, এই যে বুকের দিকের যে সাইডটা, এটাকে আমরা কি বলি, অঙ্কীয় প্রান্ত। আর পিঠের দিকে যে সাইডটা, সেটাকে আমরা কি বলি, পৃষ্ঠীয় প্রান্ত। আর পাশের যে সাইডটা, সেটাকে আমরা কি বলি, পার্শ্বীয় প্রান্ত, ঠিক আছে। এখানে দেখো, সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, পৃষ্ঠীয় প্রান্ত, অঙ্কীয় প্রান্ত। অঙ্কীয় প্রান্ত মানে কি, এই যে বুকের দিকে যে সাইডটা, ঠিক আছে, সেটা হচ্ছে অঙ্কীয় প্রান্ত। আর পার্শ্বীয় প্রান্ত কোনটা, এই যে পাশাপাশি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রান্ত। এখান থেকে খুব একটা কোশ্চেন আসবে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা, এখান থেকে একটু পড়ো যে পৌষ্টিক নালী। নালী মানে কি, যেই নালীর মাধ্যমে হচ্ছে আমাদের যে বিভিন্ন খাদ্যদ্রব্য আছে, খাদ্যদ্রব্যগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে শোষণ করি, তারপর হচ্ছে বিভিন্ন এনজাইমের মাধ্যমে এটাকে ভাঙি, তারপর হচ্ছে এখান থেকে খাদ্যদ্রব্য বের করে আনি। এই যে তোমার প্রক্রিয়াটা যেখানে চলে, সেটাকে আমরা কি বলি, পৌষ্টিক নালী। তো এই পৌষ্টিক নালী দেখা যাবে না যাদের, তাদেরকে আমরা বলি প্যারাজোয়া। এটার উদাহরণ কি, পরিফেরা পর্বের প্রাণীতে কি দেখা যায় না, তোমার পৌষ্টিক নালী বা পৌষ্টিক গহ্বর দেখা যায় না। আর এরপর থেকে তোমার নিডারিয়া থেকে আমরা কি জানি, নিডারিয়ার মধ্যে হচ্ছে সিলেন্টারন থাকে, একটু আগে আমরা পড়লাম। তাহলে হচ্ছে নিডারিয়া থেকে এরপরে যা আছে, নিডারিয়া থেকে একদম কর্ডাটা পর্যন্ত এদের কি থাকবে, পৌষ্টিক নালী থাকবে। তো সেটাকে আমরা কি বলবো, এন্টারোজোয়া। যদি পৌষ্টিক নালী না থাকে সেক্ষেত্রে আমরা বলি প্যারাজোয়া, আর যদি পৌষ্টিক নালী থাকে সেক্ষেত্রে আমরা বলি এন্টারোজোয়া, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে যে খণ্ডকায়ন কয়েকভাবে হইতে পারে। একটা হচ্ছে কি, সমখণ্ডায়ন, মানে হচ্ছে কি, একটা প্রাণীর প্রত্যেকটা খণ্ড সমান হবে। এটা কই পাওয়া যাবে, কেঁচোতে পাওয়া যাবে। অসমখণ্ডকায়ন কোথায় পাওয়া যাবে, তোমার পতঙ্গে পাওয়া যাবে। এছাড়া হচ্ছে অসমখণ্ডকায়ন পাওয়া যাবে হচ্ছে কর্ডাটা। এখানে হচ্ছে মেইনলি আর্থ্রোপোডা আর হচ্ছে কর্ডাটায় কি পাওয়া যাবে, অসমখণ্ডকায়ন পাওয়া যাবে, আর্থ্রোপোডা আর কর্ডাটা। আর যেটা হচ্ছে অ্যানেলিডাতে কি পাওয়া যাবে, সমখণ্ডকায়ন পাওয়া যাবে। তাহলে হচ্ছে সমখণ্ডকায়ন দেখা যাবে হচ্ছে অ্যানেলিডাতে, অসমখণ্ডকায়ন দেখা যাবে আর্থ্রোপোডা আর কর্ডাটাতে। আর খণ্ডকায়ন বিহীন এটা কোথায় পাওয়া যাবে, মলাস্কাতে, ঠিক আছে, মেইনলি মলাস্কাতে পাওয়া যাবে।
ঝিনুকে দেখা যায়, মলাস্কাতে পাওয়া যাবে আমাদের খণ্ডকায়ন বিহীন, এদের কি থাকবে না, কোনো খণ্ডকায়ন থাকবে না, বা এদেরকে কয়েকটা খণ্ডে ভাগ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের এতক্ষণ যা পড়লাম এগুলার উদাহরণগুলো আমরা এখানে একসাথে আনছি। যেমন কি কোষীয় মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী হবে যে কোষীয় মাত্রার প্রাণী মানে কি, আচ্ছা মানে হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী মানে হচ্ছে যেই সকল প্রাণীর শুধুমাত্র কোষই আছে, এই কোষগুলো কি করতে পারে নাই, একটা ক্লাস্টার করে টিস্যু বানাইতে পারে নাই। টিস্যু কখন বলবো, যখন অনেকগুলা কোষ একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই রকম কাজ করবে, সেটাকে আমরা কি বলি, যে টিস্যু বলি। তো যখন এই কোষগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে থাকবে, তারা তাদের মতো কাজ করতে থাকবে, কোনো একটা মানে নির্দিষ্ট অর্গানাইজ হবে না, তখন কি সেটাকে আমরা কি বলবো, কোষীয় মাত্রার প্রাণী। আর যখন এই কোষগুলা কি করবে, টিস্যু সৃষ্টি করবে, তখন সেটাকে আমরা বলবো কোষ টিস্যু মাত্রার প্রাণী। মানে হচ্ছে কিছু পার্ট হচ্ছে কোষ নিজের মধ্যে মতো কাজ করে, আবার কিছু পার্টে ওরা কি করে, টিস্যু গঠন করে কাজ করে। মানে ওদের বলতে পারো যে হেফাজত, কেউ হচ্ছে নিজের মতো কাজ করা শুরু করে, আর কেউ হচ্ছে ক্লাস্টার করে করে কাজ করে। তো কোষীয় মাত্রার প্রাণী উদাহরণ কি, পরিফেরা, বা বলতে পারো যে প্রথম যে পর্বটা, ঠিক আছে, প্রথম যে মেজর পর্বটা, সেটার উদাহরণ হচ্ছে কোষীয় মাত্রার উদাহরণ হচ্ছে প্রথম যে পর্বটা, পরিফেরা। আর দ্বিতীয় যে পর্বটা আছে নিডারিয়া, নিডারিয়া হচ্ছে কোষ টিস্যু, এরপরে আছে কি টিস্যু অঙ্গ। অনেকগুলো টিস্যু যখন একই রকম কাজ করে এবং যখন কোন একটা ফরমেশন করে, সেটাকে আমরা কি বলি, অঙ্গ বলি। তাহলে হচ্ছে টিস্যু অঙ্গ এর উদাহরণ হচ্ছে 3 নাম্বারটা, যেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। আর অঙ্গতন্ত্র এটা হবে তোমার একদম 4 থেকে 9 পর্যন্ত, মানে হচ্ছে নেমাটোডা থেকে একদম কর্ডাটা পর্যন্ত আমরা কি পাবো, অঙ্গতন্ত্র পাবো। এবং এই যে তোমার অঙ্গতন্ত্র, এটা সর্বপ্রথম পাওয়া যায় নেমাটিয়ান নামক এক ধরনের সামুদ্রিক প্রাণীতে পাওয়া যায় সর্বপ্রথম, যে তোমার অঙ্গতন্ত্র মাত্রা, মানে হচ্ছে তাদের অঙ্গতন্ত্র খুব সুন্দরভাবে বিন্যস্ত। আচ্ছা, এটা গেল কি আমাদের সংগঠন মাত্রা, যে কোষ, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। আচ্ছা গেল, এরপর হচ্ছে ভ্রূণস্তর, দ্বিভ্রূণস্তরী, বা বলতে পারো যে দ্বিস্তরী, বা ইংলিশে বলতে পারো যে ডিপ্লোব্লাস্টিক, এটা হচ্ছে নিডারিয়া বা 2 নং পর্বের প্রাণীরা। আর 3 থেকে একদম 9 পর্যন্ত, মানে হচ্ছে প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত, এদেরকে আমরা বলি ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক বা ত্রিভ্রূণ স্তরী, ঠিক আছে। এদের ভ্রূণ স্তরে 3টা লেয়ার দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পড়বো যে প্রতিসাম্যতা, এগুলো আমরা পড়ে ফেলছি, এক জায়গায় আছে, তোমরা জাস্ট একটু দেখে নিও, ঠিক আছে। এগুলো আমরা পড়ছি, এখন এক জায়গায় করে দেওয়া আছে। আচ্ছা, এইবার হচ্ছে সিলোম, সিলোমটাও আমরা পড়ে ফেলছি, এখান থেকে আসলে আর পড়ার কিছু নাই, এগুলো তোমরা একটু দেখে নিবা, তাইলেই হবে। আচ্ছা, আমরা হচ্ছে এমসিকিউ এ যাবো, ঠিক আছে। এখানে দেখো যে লা রেগনি অ্যানিমাল, এই যে একটা গ্রন্থ, এই গ্রন্থটা কে লিখেছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে কুভিয়ার, কুভিয়ার নামক একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে এই বইটা লিখেছিলেন, যে লা রিগনি অ্যানিমাল। এটা হচ্ছে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একবার আসছিল। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন করে। তো এই অ্যাটিপিক্যাল কোশ্চেন দেখে ঘাবড়ানো যাবে না, পরীক্ষা হলে হচ্ছে অ্যাটিপিক্যাল কোশ্চেন এজন্য থাকে যাতে হচ্ছে স্টুডেন্টরা ঘাবড়ায় যায়। ঘাবড়ায় কি করবে, তারা হচ্ছে যারা যে সকল উত্তর তারা জানতো, সে সকল উত্তরেও তারা হচ্ছে ভুল করা শুরু করবে। এই জন্য তারা কি করে, কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। এটা না পারলেও সমস্যা নেই, যারা এটা না পারছে, অন্যগুলা সঠিক অ্যান্সার করতে পারছে, তারা কিন্তু চান্স পাইছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে সঠিক মিল খুঁজে বের করো, যে অ্যানলিডা হচ্ছে সিউডোসিলোমেট, তারপর হচ্ছে রোটিফেরা ইউসিলোমেট, নিডারিয়া সুডোসিলোমেট, টিনোফোরা অ্যাসিলোমেট। দেখো এখান থেকে সঠিক পেয়ার কোনটা, অ্যানেলিডা, মানে এটা হচ্ছে 6 নাম্বার পর্বের প্রাণী, ঠিক আছে। তো অ্যানেলিডা কি বলছে, যে সুডোসিলোমেট না, অ্যানেলিডা কি হবে, ইউসিলোমেট হবে। রোটিফেরা ইউসিলোমেট না, এটা হবে কি, রোটিফেরা হচ্ছে আমাদের সিউডোসিলোমেট হবে, ঠিক আছে, সিউডোসিলোমেট হবে। আমরা পড়ছিলাম না যে নে রো কি নেমাটোডা, রোটিফেরা আর কাইনোরনকিয়া, এরা কি ছিল, আমাদের সিউডোসিলোমেট ছিল। আর 1 থেকে 3 কি ছিল, অ্যাসিলোমেট ছিল। আর 5 থেকে 9 এরা ছিল হচ্ছে আমাদের ইউসিলোমেট। আচ্ছা, তার মানে হচ্ছে এইটাও হবে না, এইটাও হবে না। তারপর বলছে যে নিডারিয়া সুডোসিলোমেট না, নিডারিয়া কি হবে, আমাদের অ্যাসিলোমেট হবে। আর লাস্টে কি আছে, যে টিনোফোরা, ঠিক আছে, টিনোফোরা হচ্ছে অ্যাসিলোমেট, রাইট, টিনোফোরা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট, ঠিক আছে। আচ্ছা, নিডারিয়া টিনোফোরা এগুলো হচ্ছে অ্যাসিলোমেট। আচ্ছা, আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই, যে পৌষ্টিক নালী অনুপস্থিত কোন পর্বের প্রাণীতে। আমরা জানি যে প্রথম যে পর্বটা, মানে হচ্ছে পরিফেরা, ওদের কি নাই, কোনো প্রকার পৌষ্টিক নালী নাই, এজন্য এটাকে আমরা কি বলি, প্যারাজোয়া। আর 2 নাম্বার থেকে 9 নাম্বার এদের কি আছে, পৌষ্টিক নালী আছে, এজন্য এদেরকে আমরা কি বলি, এন্টারোজোয়া। তাহলে হচ্ছে পৌষ্টিক নালী কোথায় দেখা যাবে না, এটা হচ্ছে কর্ডাটা, মলাস্কা, নিডারিয়া, পরিফেরা। তার মানে আনসার হবে কি, নিডারিয়া। আনসার কি হবে, নিডারিয়া, নিডারিয়া। আচ্ছা,
আচ্ছা, নিডারিয়া, নিডারিয়া। আচ্ছা, ক্লাসে উপস্থিতি এত কম কেন? তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যেহেতু ওপেন ক্লাস হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। আচ্ছা, এবার দেখো প্রোটিস্টান জীবে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? আমরা প্রথমে পড়ছিলাম যে ভহেরা, ভলভক্স, হেলিওজোয়া আর হচ্ছে রেডিওলেরিয়া, এরা হচ্ছে কি প্রোটিস্টান জীবাণু বা বলতে পারো প্রোটিস্টান জীব। ঠিক আছে, এই প্রোটিস্টান জীবগুলোতে কি দেখা যাবে? গোলীয় প্রতিসাম্যতা দেখা যাবে। তাহলে আনসার হবে কি গোলীয়। আর অরীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যাবে বলতো? অরীয় প্রতিসাম্যতা আমরা পড়ছিলাম কি সির জলে হাইড্রা, সি অ্যানিমন, জেলিফিশ আর হচ্ছে হাইড্রা। দ্বিঅরীয় কোথায় পাওয়া যাবে? টিনোফোরা আর হচ্ছে সিলোপ্লানাতে। আর অপ্রতিসাম্যতা মানে কোনোভাবেই তাকে হচ্ছে বিভিন্ন সুন্দরভাবে ভাগ করতে পারবে না, সেটা হচ্ছে আমাদের আপেল শামুক আর স্পঞ্জ, বা বলতে পারো যে আপেল শামুকের অপনাম হচ্ছে পিলা গ্লোবোসা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। সুডোসিলোমেট প্রাণীরা কোন পর্বভুক্ত? সুডোসিলোমেট মানে হচ্ছে কি সিলোম আছে আবার নাই মাঝখানে, ঠিক আছে, মানে ভং ধরে আছে। সেটা হচ্ছে আমরা পাবো যে 4 নাম্বার যে পর্ব, সেখানে আমরা কি পাবো? সুডোসিলোমেট। তো সুডোসিলোমেট হচ্ছে নিমাটোডা, তে আমরা কি পাবো? সুডোসিলোমেট পাবো। আচ্ছা, এবার হচ্ছে কোনটি অরীয় প্রতিসাম্য? এটা হচ্ছে আমরা পড়ে ফেলছি যে হাইড্রা, সির জলে হাইড্রা, হাইড্রা হবে অরীয় প্রতিসাম্য। নিচের কোনটি ত্রিস্তরী? ত্রিস্তরী আমরা কোথা থেকে পাবো? ত্রিস্তরী পাবো হচ্ছে আমরা প্লাটিহেলমিনথেস থেকে। ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যামিবা, কেঁচো, হাইড্রা, তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবাণু। এটা হচ্ছে 2 নম্বর পর্বের অন্তর্ভুক্ত জীবাণু। জীবাণুতে একদম কি বলবো যে জীবাণুতে জীবাণুই। আর অ্যামিবা, অ্যামিবা হবে না, তার মানে আনসার হবে কি কেঁচো। ঠিক আছে, কেঁচো। জোক, কেঁচো এগুলা কিসের অন্তর্ভুক্ত? অ্যানিলিডার অন্তর্ভুক্ত। অ্যানিলিডা কিন্তু ত্রিস্তরী। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে কোন পর্বটি সুডোসিলোমেট। একই ধরনের কোশ্চেন বারবার আসতেছে, কি আছে? নেমাটোডা আনসার হবে, যদিও পরিফেরান নিডারিয়া নেমাটোডা। নেমাটোডা কি আমাদের সুডোসিলোমেট। আচ্ছা, এবার বলতেছে নিচের কোন পর্বের প্রাণী ইউসিলোমেট নয়? কি বলছে? ইউসিলোমেট নয়, তার মানে এটা সুডোসিলোমেটও হইতে পারে অথবা অ্যাসিলোমেটও হইতে পারে, যেটাই হোক না কেন এটা হচ্ছে ইউসিলোমেট হবে না। তাহলে হচ্ছে ইউসিলোমেট না কোনটা? দেখো অ্যানলিডা ইউসিলোমেট, আর্থ্রোপোডা ইউসিলোমেট, মলাস্কা ইউসিলোমেট, আর নেমাটোডা কি সুডোসিলোমেট। তার মানে আনসার হবে এইটা, নেমাটোডা কি সুডোসিলোমেট। আচ্ছা, এবার বলছে যে নেমাটিয়ান প্রাণী গোষ্ঠীতে কোন সংগঠন ক্রমমাত্রা সর্বপ্রথম আবির্ভূত হয়েছে? আমরা কি জানি যে নেমাটিয়ান যে প্রাণী গোষ্ঠী, এখানে হচ্ছে সর্বপ্রথম অঙ্গতন্ত্র মাত্রা দেখা গিয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রা এখানে আনসার হবে। আচ্ছা, এবার বলতেছে যে দ্বিঅরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? দ্বিঅরীয় আমরা 2টা সি দিয়ে মনে রাখছিলাম, একটা হচ্ছে সিলোপ্লানা আর একটা হচ্ছে টিনোফোরা পর্ব। তাহলে দেখো এই যে প্রথমে আছে কি সিলোপ্লানা, তার মানে এটা হবে আনসার। আচ্ছা, আরটা এখানে দেখো যে স্লিওনা, এটা আনসার হবে না। ঠিক আছে, এটা কিন্তু আনসার হবে না। আচ্ছা, সি দিয়ে হচ্ছে তোমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে। কোন পর্বের প্রাণীরা হচ্ছে অ্যাসিলোমেট? মানে হচ্ছে তাদের হচ্ছে সিলোম নাই, তার মানে 1 থেকে 3 হবে। তার মানে দেখো হেমিকর্ডাটা, প্লাটিহেলমিনথিস, রোটিফেরা, নেমাটোডা, তার মানে আনসার হবে কি প্লাটিহেলমিনথিস। আচ্ছা, এবার বলতেছে যে কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গ মাত্রার সর্বপ্রথম আবির্ভূত হয়েছে? আচ্ছা, কোন পর্বের প্রাণীতে টিস্যু অঙ্গ মাত্রা? টিস্যু অঙ্গ মাত্রা তার মানে হচ্ছে কোষ। একটা দেখো যে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি কোষ, তারপর হচ্ছে কোষ টিস্যু, কোষ টিস্যু, তারপর হচ্ছে টিস্যু অঙ্গ, টিস্যু অঙ্গ, অঙ্গ, আর লাস্ট হচ্ছে অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র। তাহলে হচ্ছে কোষ, এটা দেখা যাবে হচ্ছে প্রথম পর্বে, এটা যাবে দ্বিতীয় পর্বে, এটা যাবে তৃতীয় পর্বে, আর লাস্টটা যাবে চতুর্থ থেকে একদম 9 পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে যে টিস্যু অঙ্গ, তার মানে দেখা যাবে কোথায়? প্লাটিহেলমিনথিস। আনসার হবে কি প্লাটিহেলমিনথিস। আচ্ছা, এবার দেখো যে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? এগুলো অনেকবার পড়ে ফেলছি, এটা হচ্ছে হাইড্রা হবে। ঠিক আছে, সির জলে হাইড্রা। আচ্ছা, এরপরে হচ্ছে কি বাইলেটারাল ক্লিভেজ বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। বাইলেটারাল ক্লিভেজ কোথায় দেখা যাবে? যেমন কি মানুষ, প্রজাপতি, এই সকল জায়গায় দেখা যাবে। তাহলে দেখো আনসার কি আছে যে আর্থ্রোপোডা, কর্ডাটা, কর্ডাটায় দেখা যাবে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। আচ্ছা, এটাই আনসার হবে। সরি, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, প্রতিসাম্য না, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যাবে। আচ্ছা, এবার বলছে যে দ্বিস্তরী প্রাণী কোনটি? দ্বিস্তরী তার মানে হচ্ছে যেটা কি থাকবে? নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত থাকবে। তার মানে কি হাইড্রা, মানে হাইড্রা বারবার আসতেছে। ঠিক আছে, টিনিয়া, টিনিয়া কিন্তু তোমার প্লাটিহেলমিনথিসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ফেসিকুলা হেপাটিকা, যকৃত কৃমি, এটা হচ্ছে তোমার যকৃত কৃমি, এটাও কি প্লাটিহেলমিনথিসের অন্তর্ভুক্ত। পিলা গ্লোবোসা, এটা হচ্ছে আপেল শামুক, এটা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে তোমার মলাস্কার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আচ্ছা, অরীয় প্রতিসাম্যতা একই জিনিস বারবার আসতেছে, ওই যে হোমোসিপিয়েন্স, ভলভক্স, পিলা গ্লোবোসা আর হচ্ছে অরিলা অরিটা।
অরিলা অরিটা আমরা পড়ছিলাম না যে সির জলে হাইড্রা, আমরা কিন্তু পড়ছিলাম যে জেলিফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরিলা অরিটা, তাহলে হচ্ছে সির জলে হাইড্রা, এটা কিন্তু এখানে আনসার হবে। নিচের কোনটি সিলোমযুক্ত প্রাণী নয়, মানে হচ্ছে অ্যাসিলোমেট, কৃমি, আনসার এটাই, কেঁচো, শামুক, চিংড়ি। দেখো চিংড়ি এটা হচ্ছে আর্থ্রোপোডা, শামুক এটা হচ্ছে মলাস্কা, কেঁচো, কেঁচো যোগ কীট এগুলো কিসের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে অ্যানেলিডার অন্তর্ভুক্ত। আর কৃমিটা হচ্ছে অনেক জায়গায় দেখা যেতে পারে, মেইনলি প্লাটিহেলমিনথিসে কৃমিটা বেশি দেখা যায়, তার মানে সিলোমযুক্ত প্রাণী নাম হচ্ছে কৃমি। এবার বলছে যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন রক্ত সংবহন তন্ত্র আমরা তিন ভাবে দেখতে পারি, একটা হচ্ছে কি মুক্ত, একটা হচ্ছে নাই তো নাই, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, অর্ধমুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ। তাহলে হচ্ছে মুক্ত, একদম মুক্ত থাকবে কোথায়, আর্থ্রোপোডাতে, একদম মুক্ত থাকবে আর্থ্রোপোডাতে, একদম মুক্ত থাকবে আর্থ্রোপোডাতে। অর্ধমুক্ত দেখা যাবে মলাস্কাতে, অর্ধমুক্ত কোথায় দেখা যাবে, মলাস্কাতে, মলাস্কা। আর বদ্ধ দেখা যাবে দুইটা জায়গায়, একটা হচ্ছে অ্যানেলিডা, আর একটা হচ্ছে করডাটা। তাহলে এখন আমার কি বলছে যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কি আছে, অ্যানেলিডা হচ্ছে বদ্ধ, মলাস্কা এটা হচ্ছে অর্ধমুক্ত, আর করডাটাও তো বন্ধ, আর বলছে কোনটি নয়। আচ্ছা, যদি বলে যে মুক্ত, যদি আর্থ্রোপোডা দেওয়া না থাকে, মুক্তর একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে কি আর্থ্রোপোডা, কিন্তু কোনো কারণে যদি আর্থ্রোপোডা না থাকে তাহলে হচ্ছে অর্ধমুক্তিকে হচ্ছে মুক্ত হিসেবে চালাই দিবা, সেক্ষেত্রে হচ্ছে আনসার হবে কি মলাস্কা, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে মলাস্কা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে অরীয় প্রতিসাম্যতা একই জিনিস, বারবার এটা আমরা করব না, অপ্রতিসাম্যতা একই জিনিস, অরীয় প্রতিসাম্যতা, দেখছো একই জিনিস কিন্তু বারবার আসতেছে, অরীয় প্রতিসাম্যতা মানে হচ্ছে এই যে প্রতিসাম্যতার যে উদাহরণগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে আনসার দিচ্ছ, থ্যাংক ইউ, সবাই ট্রাই করতেছো, সবাইকে থ্যাংক ইউ যারা আনসার দিচ্ছ, মনিরা চৌধুরী, রাহা, জান্নাতুল মাওয়া, যারা আনসার দিচ্ছ সবাইকে ধন্যবাদ। এবার হচ্ছে আমরা পড়বো শ্রেণীবিন্যাসের ধাপ ও প্রাণীর নামকরণ। আমরা জানি যে শ্রেণীবিন্যাসের টোটাল কয়টা ধাপ আছে, 7টা ধাপ আছে। এই 7টা ধাপ আমরা কিভাবে মনে রাখতে পারি, যেইভাবে কে, পি, সি, ও, এফ, জি, এস। আচ্ছা, এখানে কোনো ছন্দ কেন ইউজ করলাম না, কারণ কি তোমাদের ভর্তি পরীক্ষায় এইভাবেই আসে, যে বলে কি যে তোমার মানুষের PCOFG লেখো, বা বলতে পারে যে মানুষের OFGS, এইভাবে কোশ্চেনটা আসে, এই জন্য তোমরা এই অর্ডারটা মনে রাখবা। তো কে তে হচ্ছে কি কিংডম, পি তে হচ্ছে ফাইলাম, সি তে হচ্ছে ক্লাস, ও তে হচ্ছে অর্ডার, জি তে জেনাস, এফ তে ওটা লিখলাম কেন, KPCOFGS, এফ তে হচ্ছে ফ্যামিলি, জি তে হচ্ছে জেনাস, আর এস তে হচ্ছে স্পেসিস। তো কিংডম মানে কি রাজ্য, ফাইলাম মানে কি পর্ব, ক্লাস মানে কি শ্রেণী, অর্ডার মানে হচ্ছে বর্গ, এফ তে হচ্ছে ফ্যামিলি, জি তে হচ্ছে জেনাস বা গণ, আর এস তে হচ্ছে স্পেসিস বা প্রজাতি। এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে, এই জন্য আমি লিখলাম না, তোমাদের বই থেকে আমি দেখাই দিই, এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে, তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে আছে, তো এটা আমি হচ্ছে আর লিখলাম না, ঠিক আছে, তোমাদের বইয়েই আছে এগুলা, ঠিক আছে। যেহেতু বই আছে, বই থেকে তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি লিখে দিব, সমস্যা নাই, এগুলো হচ্ছে আমরা সব পড়ে ফেলছি ইতিমধ্যে। এই যে জিনিসগুলো আমরা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এবার আমরা যাবো আমরা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, আর হচ্ছে স্পেসিস, ঠিক আছে। আচ্ছা, গেল। এইবার বলছে কি যে এখান থেকে আমাদের কি পড়তে হবে, মেইনলি এখান থেকে আমাদের পড়তে হবে যে কিংডম বা যেটাকে আমরা বলতেছি রাজ্যকে আমরা বলি যে সার্বজনীন স্তর, কি বলি, রাজ্যকে আমরা বলি সার্বজনীন স্তর, কি বলি, সার্বজনীন স্তর। যেটা হচ্ছে ফাইলাম বা পর্বটাকে আমরা বলি সর্বোচ্চ স্তর। দেখো, সর্বোচ্চ স্তর কিন্তু নরমালি বোঝা যাচ্ছে কি কিংডমের কথা, কিন্তু কিংডমকে বলা হচ্ছে বইয়ের ভাষায় সার্বজনীন স্তর, আর ফাইলামকে আমরা বলি সর্বোচ্চ স্তর। আর মাঝখানে এগুলো দরকার নাই,
আমাদের লাগবে মৌলিক স্তর বা মূল স্তর বা ভিত্তি, যেটাকে আমরা বলি যে ভিত্তি স্তর কোনটা বা মৌলিক স্তর কোনটা, এটা হচ্ছে প্রজাতি বা স্পিসিসে দেখা যায় প্রজাতি। প্রজাতিটা হচ্ছে আমাদের মৌলিক স্তর বা বলতে পারো যে মূল ভিত্তি, এইভাবে হচ্ছে এটাকে নামকরণ করা হয় যে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কি, বা বলতে পারে যে শ্রেণীবিন্যাসের মৌলিক স্তর কোনটি। তাহলে আমরা তিনটা ইনফরমেশন পাইলাম। একটা হচ্ছে কি কিংডম, কিংডমকে আমরা বলি সার্বজনীন স্তর, যেটা হচ্ছে ফাইলাম, ফাইলামকে আমরা কি বলি যে সর্বোচ্চ স্তর, আর যেটা হচ্ছে আমাদের কি বলে স্পিসিস বা প্রজাতি, এটাকে আমরা কি বলি যে মৌলিক স্তর, বা এটাকে আমরা বলি যে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি। ঠিক আছে, আচ্ছা এগুলো এখানে লেখা আছে যে তোমার ট্যাক্সন। ট্যাক্সন মানে কি যে এই যে তুমি শ্রেণীবিন্যাস করতেছো কে পি সি ও এফ জি এস, এই যে ধাপে ধাপে, এই যে দেখো ধাপে ধাপে আমরা যে করতেছি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই যে তুমি ধাপে ধাপে যাচ্ছ, প্রত্যেকটা ধাপকে আমরা কি বলি ট্যাক্সন বলি। আচ্ছা রাজ্য মানে কি, রাজ্য বললামই, রাজ্য হচ্ছে আমাদের এখানে সার্বজনীন স্তর, ফাইলামটা হচ্ছে সর্বোচ্চ স্তর, আর স্পিসিসটা হচ্ছে মৌলিক স্তর। এখন নামকরণ দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে দ্বিপদ নামকরণ, একটা হচ্ছে ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ কে আবিষ্কার করেন? এটা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এটা হচ্ছে তোমরা সবাই জানো, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি হচ্ছে সর্বপ্রথম দ্বিপদ নামকরণ করেন, এবং তিনি একটা বই লেখেন, এই বইটার নাম কি স্পেসিস প্ল্যান্টারাম। এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে পড়ছি, এই জন্য আর খুব একটা ডিপে যাব না। এবার হচ্ছে ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী বা বলতে পারো যে পাখি বিজ্ঞানী শ্লেগেল। বিজ্ঞানীর নাম কি শ্লেগেল। ঠিক আছে, তো ত্রিপদ নামকরণ একটা উদাহরণ বলতে পারো যে পেসার ডোমেস্টিকাস নিলোটিকাস। ঠিক আছে, পেসার ডোমেস্টিকাস হচ্ছে চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম, আর যেই চড়ুই পাখিটা হচ্ছে নীল নদের আশেপাশে পাওয়া যায় সেটাকে আমরা কি বলি পেসার ডোমেস্টিকাস নিলোটিকাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পড়া। তাহলে হচ্ছে দ্বিপদ নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, আর ত্রিপদ নামকরণ করেন হচ্ছে পাখি বিজ্ঞানী শ্লেগেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পড়া, এখান থেকে আর কিছু পড়তে হবে না। আচ্ছা নামকরণের যে নিয়ম, এটা হচ্ছে তোমরা 9-10 থেকে পড়ছো বা এইচএসসি তে পড়ছো, এখানে আর আমি খুব বেশি ডিপে যাব না। দেখো নামকরণের দুইটা পদ থাকে, দ্বিপদ নামকরণের দুইটা পদ থাকে, একটা হচ্ছে কি গণ, আর একটা হচ্ছে প্রজাতি। এই যখন তোমরা কি করবা গণ আর প্রজাতি লিখতে যাবা, তখন আমরা নর্মালি যে নিচে হাত মানে লেখার নিচে হচ্ছে হাত দাগ দিই। ঠিক আছে, নর্মালি হাতে দাগ দিই। আর যদি আমরা টাইপ করি, টাইপ করার ক্ষেত্রে হচ্ছে ইটালিক করে দিই। আর যখন হচ্ছে আমরা গণ আর প্রজাতি লিখি, গণর যে প্রথম অক্ষরটা সেটাকে আমরা শুধু বড় অক্ষর লিখি, আর বাকি যা আছে সবগুলো হচ্ছে ছোট অক্ষর হয়। যেমন মনে করো যে নাজা নাজা, ঠিক আছে, নাজা নাজা, গোখরা সাপ, নাজা নাজা। তো নাজা নাজার যখন লিখবো তখন প্রথম যে গণর যে প্রথম অক্ষরটা সেটা হচ্ছে বড় হবে, আর বাকি সবাই হবে ছোট অক্ষর। আর যখন হাতে লিখবো নিচে দাগ দিব, আর যখন টাইপ করব তখন হচ্ছে একটু ইটালিক লিখবো, এরকম হবে নাজা নাজা, একটু ইটালিক হবে। ঠিক আছে, একটু বাঁকানো হবে, এটা হচ্ছে আমাদের ইটালিক। আচ্ছা আর কি বলছে যে গণ নামটি বিশেষ্য এবং প্রজাতি নামটি কি হবে বিশেষণ হবে, এটা পড়তে পারো। ঠিক আছে, এখান থেকে আর এগুলো খুব একটা আসে না, তারপর একটু একটা উদাহরণ দিলাম। আচ্ছা এবার রিটেনে কোশ্চেন আসছে কি দেখো, শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর জীবন পদ্ধতি প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? আচ্ছা আমরা জানি যে শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর যে জীবন পদ্ধতি এটাকে হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে যে মুক্তজীবী। মুক্তজীবী কারা? যারা হচ্ছে খাবার সংগ্রহ করার জন্য কারক উপর নির্ভর না। একটা হচ্ছে কি সে নিজে নিজে খাবার তৈরি করে, যেমন কি উদ্ভিদ। উদ্ভিদ কি করে? নিজে নিজে খাবার তৈরি করে। এখন দেখো উদ্ভিদ থেকে কিন্তু মানুষও খায়, গরু ছাগলও খায়, আবার আমরা যখন খাই আমাদের পেটে কি থাকে তোমার বিভিন্ন ধরনের তোমার কৃমি থাকে, ওরাও খায়। তো মেইনলি আমি এখানে উৎপাদক বুঝাবো না, যে মুক্তজীবী এরকম না যে তাকে উৎপাদক হইতে হবে। তার জাস্ট কাজ হবে কি, সে হচ্ছে যেখানে উৎপাদন করে সেখান থেকে সে সরাসরি নিজে নিয়ে খাইতে পারে কিনা। তো মুক্তজীবী কারা? যারা হচ্ছে উৎপাদক থেকে সরাসরি সংগ্রহ করতে পারে, সেটাকে আমরা কি বলবো মুক্তজীবী। যেমন কি ধরো মানুষ, তারপরে বলতে পারো যে তোমার কি এই যে কবুতর বা বিভিন্ন ধরনের পাখি, ওরা কি করে একদম উৎপাদকের কাছ থেকে তারা হচ্ছে খাবার সংগ্রহ করে। তারপর আছে কি যে পরজীবী। পরজীবী কারা? তারা হচ্ছে সরাসরি উৎপাদক। উৎপাদক কে? উৎপাদক শুধুমাত্র কি উদ্ভিদ। উদ্ভিদ থেকে তারা কোনো প্রকার খাদ্য নিতে পারে না, তারা অন্য একটা সেকেন্ডারি একটা লেয়ারের উপর নির্ভরশীল। যেমন হচ্ছে উৎপাদক থেকে মানুষ খাবে, গরু ছাগল খাবে, ওরা হচ্ছে কি করবে মানুষ গরু ছাগলের পেটে যায় খাবে। তার মানে কি ওরা হচ্ছে 3 নাম্বার ধাপে যায় খাবে। তারা যেহেতু সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল না, বা বলতে পারো উৎপাদক থেকে তার খাবার নিতে পারে না, সেজন্য আমরা তাদেরকে কি বলি পরজীবী বলি। এরপর আছে কি মিথজীবী। মিথজীবী মানে কি, যখন একে অপরকে সাহায্য করবে। যখন হচ্ছে ধরো আমরা সেকেন্ড চ্যাপ্টারে যেটা পড়ি যে হাইড্রা ভিরিডিসিমা আর জুক্লোরেলা, মানে হচ্ছে একটা হাইড্রা আর একটা হচ্ছে শৈবাল, তারা নিজেদের মধ্যে হচ্ছে মিথজীবিতা প্রদর্শন করে। তোমার যেটা হচ্ছে
হাইড্রা। হাইড্রা কি করে? হাইড্রা হচ্ছে তোমার বর্জ্য পদার্থ ত্যাগ করে, আর এই বর্জ্য পদার্থটা নিয়ে যেটা হচ্ছে শৈবাল, শৈবাল সে হচ্ছে খাদ্য তৈরি করে। আবার শৈবাল কি করতেছে? অক্সিজেন তৈরি করতেছে, সে অক্সিজেন নিয়ে হাইড্রা বেঁচে থাকতেছে। তো যার কারণে কি হচ্ছে, একটা প্রাণী আরেকটা প্রাণীর উপর নির্ভরশীল এবং তারা দুইজনকে কি করতেছে? হেল্প করতেছে। যখন এরকম হয় যে একে অপরের উপর নির্ভরশীল এবং হেল্প করতেছে, তখন সেটাকে আমরা বলি মিথজীবী। আর একে অপরের উপর নির্ভরশীল মানে শুধুমাত্র একটা পার্ট, যদি একটা প্রাণী যদি নির্ভরশীল হয় কিন্তু আরেকজনের যদি ক্ষতি করে, সেক্ষেত্রে হবে পরজীবী। আর যদি এরকম হয় যে নির্ভরশীল কিন্তু ক্ষতি করতেছে না, যেমন আমাদের যে কৃমি থাকে, কৃমিগুলো আমাদের বডির ক্ষতি করে, কিন্তু যদি এরকম হয় যে এরা একটা আরেকটার উপর নির্ভরশীল আছে কিন্তু কোনো ক্ষতি করতেছে না, যেমন কি যে রেমোরা নামক এক ধরনের চোষক মাছ আছে, সে কি করে যে শার্কের দেহে বা তোমার কি বলি যে হাঙরের দেহে তারা হচ্ছে লুকায় থাকে, বা তাদের ওইখান থেকে তারা কি করে যে তোমার সহজীবিতা প্রদর্শন করে। ঠিক আছে, তো রেমোরা নামক যে চোষক মাছটা, সে হচ্ছে শার্কের দেহে থেকে ওইখানে জীবন যে পদ্ধতি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো এর উপর ভিত্তি করে এই যে জীবন পদ্ধতি তারা কিভাবে নির্ধারণ করতেছে, এটার উপর ভিত্তি করে আমরা চারটা জিনিস দেখলাম। একটা হচ্ছে মুক্তজীবী, যে কিনা সরাসরি উৎপাদক থেকে খাবার খাইতেছে। পরজীবী, যে কিনা উৎপাদক থেকে খাবার খাইতেছে না কিন্তু অন্যের ক্ষতি করে সে খাবার নিচ্ছে, সেটা হচ্ছে পরজীবী। মিথজীবী মানে কি, নিজেরা পরস্পর হচ্ছে কোলাবোরেশন করে চলতেছে। আর সহজীবী কোনটা? তোমার একজন আরেকজনের উপর নির্ভরশীল কিন্তু কোনো ক্ষতি করতেছে না। পরজীবীতে কি হইতেছে? ক্ষতি হইতেছে। আর সহজীবীতে কোনো প্রকার ক্ষতি হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি। কিসের উপর ভিত্তি করে? জীবন পদ্ধতির উপর ভিত্তি করে আমরা কিভাবে শ্রেণীবিন্যাস করতে পারি। এরপর হচ্ছে দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো? দ্বিপদ নামকরণ মানে কি, ক্যারোলাস লিনিয়াস বা বলতে পারো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন একটা প্রাণীকে আমরা গণ এবং প্রজাতির উপর ভিত্তি করে দুইটা নাম দিব, দুইটা পদ থাকবে, সেটাকে আমরা কি বলতেছি? দ্বিপদ নামকরণ। তো এখানে দেখো যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে গণ এবং প্রজাতির নামের দুইটা পদ ব্যবহার করে যদি কোনো প্রাণীকে আমি ডিফাইন করি বা নামকরণ করি, সেটাকে আমরা কি বলি? দ্বিপদ নামকরণ বলে থাকি। ভাই আপনাদের বইয়ের সাথে আমাদের বইয়ের মিল নাই। মিল নাই কেন? আমরা হচ্ছে একদম লেটেস্ট বই ইউজ করি, সেই জন্য হয়তো মিল নাই। আচ্ছা, এবার দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করবো। সেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটি? আমরা একটু আগে পড়ছিলাম যে শ্রেণীবিন্যাসের একদম মৌলিক একক কোনটি? প্রজাতি। প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক। আচ্ছা, তারপরে বলতেছে যে জীবের ত্রিপদ নামকরণ কে করেন? পাখি বিজ্ঞানী শ্লেগেল। শ্লেগেল কি করছিল? যে ত্রিপদ নামকরণ করছিল। আর দ্বিপদ নামকরণ কে করেন? ক্যারোলাস লিনিয়াস। এবার আমরা পড়বো যে ICZN এর পূর্ণরূপ কি। আমরা যখন প্রাণীদের নামকরণ করব তখন একটা কমিশনের কিছু নিয়ম নীতি আমরা ফলো করি। এই যে একটু আগে আমরা যেটা বললাম যে ইটালিক হইতে হবে, হাতে লিখলে হচ্ছে দাগ দিতে হবে। গণ এবং প্রজাতির নামের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র গণের যে প্রথম অক্ষরটা সেটা হচ্ছে বড় হবে, বাকি সব কিছু ছোট হবে। এই যে তোমার নিয়ম কানুন, এই নিয়ম কানুনটা কারা প্রবর্তন করছে? ICZN, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে হচ্ছে দেখো এখানে পূর্ণরূপ কোনটা আছে? যে ইন্টারন্যাশনাল কোঅপারেশন। আমরা কি পড়ছি? ইন্টারন্যাশনাল কমিশন, তার মানে কি এটা বাদ। কমিউনিটি, এটাও বাদ। তারপরে বলছে যে ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা ঠিক আছে। আর পরবর্তীটা দেখি ইন্টারন্যাশনাল কমিটি, তার মানে এটাও বাদ। তার মানে আনসার হবে গ নাম্বার, ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস, এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের বইটাতে হয়তো আছে, ঠিক আছে, যদিও দ্বিতীয় পত্রে এখানে বলছে, যাই হোক সমস্যা নাই। তো এটার লেখককে, এটা হচ্ছে আরমেন তাখতাজাওয়ান। এটা হচ্ছে সিইউতে আসছিল। এটা হচ্ছে একটা টিপিক্যাল কোশ্চেন, দেখে ভয় পাওয়ার কিছু নেই, না পারলে নাই, ঠিক আছে। এরকম কিছু প্রশ্ন থাকবে তোমাকে হচ্ছে কনফিউজ করার জন্য, এগুলো না পারলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো যে প্রাণীর নামকরণে আন্তর্জাতিক সংস্থা কোনটা? একটু আগে আমরা বললাম যে ICZN, ঠিক আছে, ICZN এখানে সঠিক আনসার। আচ্ছা, এইবার হচ্ছে আমরা মূল পড়ায় চলে যাব। সেটা হচ্ছে প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। আমরা জানি প্রাণী জগতের প্রধান পর্বসমূহ কখন বলবো, তোমাদেরকে কোশ্চেন করছিলাম, তোমরা কেউই আনসার দিতে পারো নাই। প্রাণী জগতের প্রধান পর্বসমূহ, প্রধান পর্ব আমরা কেন বলি? প্রধান পর্ব কেন বলি? প্রধান পর্ব কেন বলি? যখন একটা পর্বে মিনিমাম 5000 প্রাণী থাকবে, সেটাকে আমরা কি বলবো? প্রধান পর্ব। এছাড়া আমরা জানি কি টোটাল পর্ব আছে কয়টা? টোটাল পর্ব আছে হচ্ছে 33টা। 33টা পর্ব আছে, টোটাল 33টা পর্ব আছে। এর মধ্যে 9টা পর্ব কি? প্রধান পর্ব। 9টা পর্ব প্রধান পর্ব। 9টা পর্ব কি? প্রধান পর্ব। এই 9টা পর্ব প্রধান পর্ব কেন? কারণ এই 9টা পর্বে হচ্ছে প্রত্যেকটা পর্বে 5000 প্লাস কি আছে? 5000 প্লাস প্রাণী আছে। আর বাকিগুলাতে কম আছে, ধরো 2000 আছে, 1000 আছে, 700 আছে, 800 আছে, এরকম, ঠিক আছে। তাহলে হচ্ছে বাকি যে তোমার 24টা, এরা হচ্ছে মাইনর পর্ব। তাহলে হচ্ছে প্রধান পর্ব কয়টা?
9টা, আর বাকিগুলা যারা আছে এর হচ্ছে তোমার মাইনর পর্ব। দেখবা যে প্রত্যেকটা পর্বের যখন আলোচনা করে উপরে কি তোমার শ্রেণী প্রত্যেকটা পর্বের যে কতগুলা হচ্ছে প্রাণী আছে সেগুলো হচ্ছে বলে দেয়। যেমন হচ্ছে ধরো আর্থ্রোপোডার প্রজাতির সংখ্যা, এখানে হচ্ছে টোটাল প্রজাতি আছে কয়টা, তোমার 12 লক্ষ, তার মানে কি 5000-এর বেশি। তো 5000-এর বেশি থাকলে সেটাকে আমরা কি বলবো, মেজর পর্ব বলবো। ঠিক আছে, আমাদের এই পর্বের কোন পর্বে কতগুলো প্রজাতি আছে বা কতগুলো প্রাণী আছে এগুলো আমাদের জানার দরকার নাই। ঠিক আছে, এবার আমরা পড়বো এই যে প্রধান পর্বগুলো আছে, এই প্রধান পর্বের যে কিছু বিশেষ বৈশিষ্ট্য, এই বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা একটা ছকের মাধ্যমে পড়বো। দেখো প্রথমে আছে কি যে এই পর্বগুলার বিশেষ নাম বা অপর নাম কোনো কিছু আছে কিনা, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, যে এই পর্বের অপর নাম কি, ওই পর্বের অপর নাম কি, এগুলো কিন্তু আসে। পরিফেরা, পরিফেরা এই যে নাম, এই পরিফেরাকে যদি আমি একটু ভাঙি তাহলে আমি কি পাবো, পোর পাবো। পোর মানে কি, ছিদ্র। পোর মানে কি, ছিদ্র। তাহলে হচ্ছে পরিফেরা মানে কি, ছিদ্রালো প্রাণী। যে সকল প্রাণীর দেহে ছিদ্র ছিদ্র থাকবে সেটাকে আমরা কি বলবো, পরিফেরা পাবো, পরিফেরা বলবো। এরপর হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার অপর নাম হচ্ছে সমুদ্রের ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট। নিডারিয়া যে সকল প্রাণী আছে এগুলো দেখতে খুবই সুন্দর, যেমন জেলিফিশ বলতে পারো বা হাইড্রা বলতে পারো, এগুলো কি দেখতে খুবই সুন্দর, এই জন্য এগুলোকে আমরা বলি যে সমুদ্রের ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট। এরপর আছে কি প্লাটি হেলমিনথিস। প্লাটি, এখান থেকে তুমি এটা মনে রাখতে পারো না যে প্লেট, প্লেট। তো আমাদের বাসার যে প্লেটগুলো আছে, প্লেটগুলো কি অনেকটা চ্যাপ্টা না, প্লেটের মতো চ্যাপ্টা। তো প্লাটি হেলমিনথিস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। আবার দেখো ফিতা, ফিতাও কিন্তু চ্যাপ্টা হয়। নর্মালি ফিতা কি হয়, চ্যাপ্টা হয় না। তোমরা হচ্ছে টেপ রেকর্ডারের ফিতা দেখছো হয়তো ছোটকালে, তো ফিতা সবসময় কি হয়, চ্যাপ্টা হয়। তো চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি হচ্ছে প্লাটি হেলমিনথিসের অপর নাম। এবার হচ্ছে নেমাটোডা। একটু আগে আমরা বললাম কি চ্যাপ্টা কৃমি আর হচ্ছে ফিতা কৃমি। এইবার আমরা পড়বো যে গোল কৃমি। এখন দেখো সুতা কিন্তু দেখতে কিন্তু গোল, একটু যদি একদম যদি চিকন সুতা নাও সেক্ষেত্রে হয়তো ধরতে পারবো না, একটু মোটা সুতা নিলে দেখতে পারবা যে সুতা সবসময় কি হয়, দেখতে গোল হয়। তো গোল কৃমি বা সুতা কৃমি এটা হচ্ছে কিসের উদাহরণ, নেমাটোডার উদাহরণ। তারপর আছে মলাস্কা। মলাস্কার অপর নাম হচ্ছে কম্বোজ প্রাণী। অ্যানেলিডা, অ্যানেলিডার অপর নাম কি, আঙ্গুরিমাল। আর লাস্ট হচ্ছে একাইনোডার্মাটা, এটার অপর নাম হচ্ছে, আচ্ছা মাঝখানে একটা আছে সেটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার অপর নাম কি, সন্ধিপদী প্রাণী, কারণ এর যে পদগুলো আছে, এই সকল প্রাণীর যে পদ আছে বা পা আছে, পাগুলো হচ্ছে সন্ধি দিয়ে আটকানো। সন্ধি মানে কি, বাংলা সন্ধি, সন্ধি মানে হচ্ছে তোমার সংযুক্তি। ঠিক আছে, এদের পাগুলো হচ্ছে অনেকগুলা জয়েন্টে জয়েন্টে আটকানো। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা কি বলি, সন্ধিপদী পা বলি। ঠিক আছে, ওদের পাগুলো হচ্ছে সন্ধিযুক্ত, এই জন্য ওই সকল প্রাণীগুলোকে আমরা কি বলি, সন্ধিপদী প্রাণী বলি। আর লাস্টে হচ্ছে যে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা যে সকল প্রাণী আছে, এই সকল প্রাণীর দেহে বা উপরের ত্বকে কি থাকে, কণ্টক বা কাটা থাকে, এই জন্য এগুলোকে আমরা কি বলি, কণ্টক ত্বক বিশিষ্ট প্রাণী বলে থাকি। ঠিক আছে, তাহলে বিশেষ নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ নাম কিন্তু পড়তে হবে। তারপর হচ্ছে কোষীয় যে সংগঠন মাত্রা, এগুলো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। প্রথমটা এটা হচ্ছে কোষীয় মাত্রা, তারপর হচ্ছে কোষ টিস্যু মাত্রা, কোষ টিস্যু মাত্রা। এখানে শুধুমাত্র টিস্যু মাত্রা কেন লেখছে, এটা হচ্ছে কোষ প্লাস টিস্যু মাত্রা। ঠিক আছে, কোষ টিস্যু মাত্রা। প্লাটি হেলমিনথিসে কি দেখা যাবে, টিস্যু অঙ্গ মাত্রা। আর অঙ্গতন্ত্র মাত্রা এটা হচ্ছে 4 থেকে লাস্ট পর্যন্ত যা আছে সব কি অঙ্গতন্ত্র মাত্রা। আবার এখান থেকে কিন্তু আমরা অলরেডি একটা এমসিকিউ সলভ করছি যে অঙ্গতন্ত্র মাত্রা সবার আগে কোথায় দেখা গেছিল, বলতো সবার আগে অঙ্গতন্ত্র মাত্রা কোথায় দেখা গেছিল, এটা কিন্তু অলরেডি আমরা আনসার করছি, দেখি তোমরা মনে রাখছো কি না। আচ্ছা, এবার হচ্ছে ভ্রূণীয় স্তর। আমরা অলরেডি কিন্তু পড়ছি যে কোষের যে স্তরগুলা পরিফেরায় এরকম কোনো স্তর নর্মালি থাকে না। তোমার নিডারিয়া 2 নাম্বার যে পর্বটা, সেখানে হচ্ছে দ্বিস্তরী দেখা যায়, 2টা লেয়ারে কোষগুলা সাজানো থাকে। আর এরপর থেকে হচ্ছে 3টা লেয়ারে থাকে। আমরা কি জানি যে যদি 2টা লেয়ার থাকে সেক্ষেত্রে হচ্ছে একটোডার্ম আর এন্ডোডার্ম থাকবে, আর মাঝখানে কি কোনো কোষের লেয়ার থাকবে না। মাঝখানে কি থাকবে, মাঝখানে হচ্ছে অকোষীয় মেসোগ্লিয়া থাকবে। যেমন হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে একটোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, আর মাঝখানে কি থাকবে, মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকবে। এটা কি যদি দ্বিস্তরী হয়। আর ত্রিস্তরী ক্ষেত্রে কি হয়, এরকম, এখানে হচ্ছে একটোডার্ম, একটোডার্মের সাথে হচ্ছে মেসোডার্ম থাকবে, মেসোডার্ম থাকবে, এখানে আবার মেসোডার্ম থাকবে, আর ভিতরে কি থাকবে, এন্ডোডার্ম। আর এই যে 2টা মেসোডার্মের মাঝখানে যে পর্দাটা থাকবে সেটাকে আমরা কি বলি, পেরিটোনিয়াম। আর পেরিটোনিয়ামের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা তৈরি হলো সেটাকে আমরা কি বলতেছি, সিলোম। ঠিক আছে, একবারেই কিন্তু পড়া শেষ। বুঝতে পারছো যে যদি 2টা লেয়ারে কোষ থাকে, যদি 2টা লেয়ারে কোষ থাকে তখন একটা লেয়ারকে আমরা বলি একটোডার্ম, একটা লেয়ারকে আমরা বলি এন্ডোডার্ম। আর 3টা লেয়ারে কোষ থাকলে একটা হচ্ছে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো মেসোডার্মের যে কোষের মাঝখানে যদি
পর্দা দ্বারা মেজোরাম কোষের স্তরটা যদি আলাদা থাকে তখন সেই পর্দাটাকে আমরা কি বলি, পেরিটোনিয়াম। আর পর্দা যে গহ্বরটা সৃষ্টি করে সেই গহ্বরটাকে আমরা কি বলি, সিলোম বলি। আচ্ছা, এরপর হচ্ছে কি রক্ত সংবহন তন্ত্র। যারা হচ্ছে অনুন্নত তাদের ক্ষেত্রে কি থাকবে না, রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে না। তো তোমার পরিফেরা, নিডারিয়া, মানে তোমার একদম নেমাটোডা পর্যন্ত কোনো প্রকার রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে না। মলাস্কাতে কি থাকবে, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে। কি দেখা যাবে, অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে, অর্ধমুক্ত দেখা যাবে। তারপর হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র দেখা যাবে হচ্ছে অ্যানিলিডা। তারপর হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে আর্থ্রোপোডা। আর অ্যানিলিডা আর কর্ডাটায় কি দেখা যাবে, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কোথায় দেখা যাবে, অ্যানিলিডা প্লাস কর্ডাটায় দেখা যাবে হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, অ্যানিলিডা আর হচ্ছে কর্ডাটা। আর যেটা হচ্ছে একাইনোডার্মাটা যদিও উন্নতর দিকে, কিন্তু ওদের সরাসরি রক্ত সংবহন তন্ত্র থাকে না, কিন্তু রক্ত সংবহন তন্ত্রের মতো হিমাল এবং পেরিহিমাল তন্ত্র থাকে। তাহলে হচ্ছে নেমাটোডা পর্যন্ত কোনো প্রকার রক্ত সংবহন তন্ত্র নাই। মলাস্কাতে এসে অর্ধমুক্ত পাইছি, তারপর হচ্ছে আর্থ্রোপোডাতে একদম মুক্ত, অ্যানিলিডা আর কর্ডাটাতে হচ্ছে বদ্ধ, একাইনোডার্মাটাতে সরাসরি রক্ত সংবহন তন্ত্র নাই, কিন্তু হিমাল এবং কি পেরিহিমাল তন্ত্র আছে। আর রেচন অঙ্গ এখান থেকে এমসিকিউ আসে যে তোমার প্লাটিহেলমিনথিসে কি দেখা যায়, শিখাকোষ দেখা যায়। তারপর হচ্ছে অ্যানিলিডাতে হচ্ছে নেফ্রিডি দেখা যায়। আর মালপিজিয়ান নালিকা বা এখানে একটা আসে যে কক্সাল গ্রন্থি, মালপিজিয়ান নালিকা আর হচ্ছে কক্সাল গ্রন্থি, এগুলা দেখা যাবে হচ্ছে ওই পাশে চলে গেল। আচ্ছা, মালপিজিয়ান নালিকা আর হচ্ছে কক্সাল গ্রন্থি বা সবুজ গ্রন্থি, এগুলা দেখা যাবে কোথায়, এগুলা দেখা যাবে হচ্ছে আর্থ্রোপোডাতে। একাইনোডার্মাটার জন্য হচ্ছে নির্দিষ্ট কোনো রেচনতন্ত্র নাই। আর যেটা হচ্ছে কর্ডাটার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে মালপিজিয়ান বডি, একটা হচ্ছে কি মালপিজিয়ান নালিকা দেখা যাবে হচ্ছে আর্থ্রোপোডাতে। আর কর্ডাটায় দেখা যাবে হচ্ছে মালপিজিয়ান বডি দেখা যাবে হচ্ছে কর্ডাটায়। মালপিজিয়ান বডি দেখা যাবে কোথায়, কর্ডাটা। ঠিক আছে, মালপিজিয়ান বডি দেখা যাবে কোথায়, কর্ডাটা। তাহলে হচ্ছে 3 নাম্বার যেটা প্লাটিহেলমিনথিসে কি দেখা যাবে, শিখাকোষ। অ্যানিলিডাতে কি দেখা যাবে, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, এইভাবে তোমরা মনে রাখবা। আর্থ্রোপোডাতে কি দেখা যাবে, কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, মালপিজিয়ান নালিকা। আর মালপিজিয়ান বডি দেখা যাবে কোথায়, কর্ডাটায়। ঠিক আছে, বডি কোথায় দেখা যাবে, কর্ডাটায়। আসসালামু আলাইকুম ভাইয়া, প্রাণীজীবন পিডিএফটা দিলে ভালো হতো। দিয়ে দিব তো, সবগুলো পিডিএফ দিয়ে দিব। নেমাটিয়ান রাইট, মুন্নিয়ার রাইট, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই বিওসিস্টের পেজটা সবকিছু দিয়ে দিব, সমস্যা নেই। একটোডার্ম, মেজোগ্লিয়া, এন্ডোডার্ম। এইবার হচ্ছে দেখো প্রতিসাম্যতার ক্ষেত্রে এটা তোমরা একটু দেখো যে তোমার নিডারিয়া হচ্ছে অপ্রতিসাম্য, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, আর এটাতে হচ্ছে পেঁচাবো না। শুধুমাত্র এই জিনিসটা দেখবা যে মলাস্কাতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়, কিন্তু গ্যাস্ট্রোপোডা ব্যতীত। মলাস্কাতে হচ্ছে তোমার 2টা ব্যতীত পড়তে হবে, ঠিক আছে, মলাস্কাতে হচ্ছে 2টা ব্যতীত পড়তে হবে। একটা হচ্ছে মলাস্কার মধ্যে যেটা হচ্ছে গ্যাস্ট্রোপোডাতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যাবে না। নর্মালি সবার হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যাবে, শুধুমাত্র গ্যাস্ট্রোপোডাতে দেখা যাবে না। একটা জিনিস হচ্ছে মলাস্কার সবার কি আছে, রেতিজিহ্বা বা ইউ আকৃতির একটা রেডুলা আছে। এই রেডুলা কোথায় দেখা যাবে না, বাইভেলভিয়াতে দেখা যাবে না। তাহলে হচ্ছে রেতিজিহ্বা বা রেডুলা সবার ক্ষেত্রে থাকবে, কোথায় থাকবে না, বাইভেলভিয়া ব্যতীত। ঠিক আছে, এখানে তোমরা পড়বে হচ্ছে বাইভেলভিয়া ব্যতীত, তাহলে হচ্ছে বাইভেলভিয়া ব্যতীত সবার কি থাকবে, তোমার রেতিজিহ্বা দেখা যাবে বা ইউ আকৃতির রেডুলা দেখা যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে একাইনোডার্মাটার মধ্যে যারা হচ্ছে নর্মালি যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যায় তখন তারা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসাম্য, 5টা আঙ্গুলের মতো দেখতে তাদেরকে দেখা যায়। আর কিন্তু লার্ভা দশায় যখন হচ্ছে ছোট থাকে তখন হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। লার্ভা দশায় হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আর যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে, যখন হচ্ছে কি হয়ে যাবে, পূর্ণাঙ্গতে কি হবে, আমাদের পঞ্চ অরীয় প্রতিসাম্যতা দেখা যাবে। সিলোম পড়ে ফেলছি। লার্ভা থেকে কি পড়বা, যে পরিফেরার লার্ভাগুলো পড়তে হবে, অ্যামফিব্লাস্টুলা, প্যারেন, কাইমুলা। আমার সাথে পড়ে ফেলো যে পরিফেরার লার্ভা দশার নাম কি, অ্যামফিব্লাস্টুলা, প্যারেন, কাইমুলা। তারপরে আমাদের কি আছে, যে তোমার নিডারিয়া কি আছে, প্ল্যানুলা, এর সাথে পড়তে পারো ইফাইরা, প্ল্যানুলা পড়লেই হবে। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস, খুব একটা দরকার নাই, তুমি শুধু এটা মনে রাখতে পারো যেখানে দেখবা দন্তাস্য বেশি, যেমন হচ্ছে সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসার্কাস, এই যে দন্তাস্য যেগুলো বেশি সেগুলো হচ্ছে মেইনলি প্লাটিহেলমিনথিসে থেকে আসে না। মেইনলি আসবে তোমার পরিফেরারটা পড়বা,
তারপর হচ্ছে নিডারিয়াটা পড়বা। এরপরে কি আছে রেবডিটি ফর্ম লার্ভা দশা, এটা খুব ইম্পর্টেন্ট যে নেমাটোডায় কি থাকে, রেবডিটি ফর্ম লার্ভা দশা থাকে। আচ্ছা, এটা নিয়ে আমার আলাদা স্লাইড আছে, ওই স্লাইডটা পড়লেই হবে। তারপর হচ্ছে ট্রোকোফোর দেখা যায় দুইটা জায়গায়, একটা হচ্ছে মলাস্কা আর একটা হচ্ছে অ্যানিলিডা। এখন কোনো কারণে যদি এমসিকিউ এরকম থাকে যে ট্রোকোফোর লার্ভা দশা কোথায় দেখা যায়, অ্যানিলিডাও দিছে মলাস্কাও দিছে, সেক্ষেত্রে আনসার হবে অ্যানিলিডা, কারণ অ্যানিলিডায় ট্রোকোফোর যে লার্ভা দশা এটাই মেইন, ঠিক আছে। আর মলাস্কাতে কি আছে, ট্রোকোফোর আছে, ভ্যালিজার আছে, গ্লচিডিয়াম আছে, এগুলো আসে, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেন আসে, এটা লাগবে। আর ট্রোকোফোর তো বললাম যে অ্যানিলিডাতেও থাকে, মলাস্কাতেও থাকে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে কোথায়, অ্যানিলিডার ক্ষেত্রে। অ্যানিলিডার ক্ষেত্রে হচ্ছে ট্রোকোফোর, এটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। আচ্ছা, আর্থ্রোপোডাতে আমরা পড়ছি যে লার্ভা, পিউপা, নিম্ফ দশা দেখা যায়। একাইনোডার্মাটা খুব একটা দরকার নেই। তার মানে হচ্ছে আমরা পড়বো কোনটা, এই যে 1 নাম্বার পড়বো, 2 নাম্বার পড়বো, তারপর হচ্ছে 4 নাম্বার পড়বো, 5, 6 পড়বো, তাইলেই হবে। এইবার হচ্ছে অন্যান্য কিছু বৈশিষ্ট্য বলছে, যেমন হচ্ছে তোমার পরিফেরাতে কি দেখা যাবে, নালীতন্ত্র দেখা যাবে, স্পঞ্জিন, স্পিকিউল নামক বিভিন্ন ধরনের তন্তু দেখা যাবে, ঠিক আছে। এর হচ্ছে কাঠামো দান করবে। তারপর হচ্ছে নিডারিয়া কি দেখা যায়, নিউমাটোসিস্ট বহনকারী নিডোসাইট দেখা যায়, মেসোগ্লিয়া দেখা যায়, পলিপ এবং মেডুসা দশা, এগুলো আমরা আলোচনা করে ফেলছি। তারপর একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসে কি দেখা যাবে, চোষক বা হুক দেখা যাবে। এখন এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্লাটিহেলমিনথিসে চোষক বা হুক দেখা যায়, কিন্তু হুক কৃমি এটা কিন্তু নেমাটোডার অন্তর্ভুক্ত। হুক কৃমি কোথায় দেখবা, হুক কৃমি দেখবা হচ্ছে নেমাটোডায়, কিন্তু হুক দেখা যায় কোন জায়গায়, নাম হুক কৃমি কোথায়, নেমাটোডায়, কিন্তু হুক বা চোষক দেখা যায় হচ্ছে মেইনলি প্লাটিহেলমিনথিসে। আচ্ছা, আর নেমাটোডা থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইলাস্টিন নির্মিত আর হচ্ছে নলের ভিতর নল দেখা যায় এবং কি যৌন দ্বিরূপতা দেখা যায়। আচ্ছা, এগুলো হচ্ছে আমি যখন সামনে প্রত্যেকটা পর্ব আলাদা করে পড়বো তখন আর একটু বিস্তারিত তোমরা পড়তে পারবা। আচ্ছা, মলাস্কাতে কি আছে, রেতিজিহ্বা আছে, ইউআকৃতির পুষ্টিনালী দেখা যায়। তারপর বলছে অ্যানিলিডা, অ্যানিলিডাতে কি থাকবে, পেশল প্যারাপোডিয়া আর কাইটিনময় সিটি। তাহলে হচ্ছে সিটি, প্যারাপোডিয়া এগুলো দেখা যাবে কোথায়, অ্যানিলিডাতে। আর্থ্রোপোডাতে কি দেখা যাবে, অঞ্চলায়ন দেখা যাবে, ট্রাকিয়া নামক শাসনাঙ্গ দেখা যাবে। আর একাইনোডার্মাটাতে নালিকাপথ, তারা যেই পার্ট দিয়ে হচ্ছে চরণ করে সেটাকে আমরা কি বলি, নালিকাপথ বলি। তারপর হচ্ছে ওদের বডিতে একমাত্র পানি সংবহন তন্ত্র দেখা যায়। আর লাস্টে হচ্ছে ওরা সকলেই সামুদ্রিক, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে প্রত্যেকটা পর্ব যখন আলাদা করে পড়বো তখন আমরা বিস্তারিত দেখবো। আচ্ছা, এই ছকটা তোমরা দেখে নিতে পারো, এই ছকটাও হচ্ছে তোমরা দেখে নিতে পারো, এই ছকটাও ইম্পর্টেন্ট। ওগুলারই একটা মনে করো যে সংক্ষিপ্ত আকার, ঠিক আছে। এই ছকটা তোমরা দেখে নিও, একই জিনিস আমি লিখছি, সমস্যা নেই, তোমাদের যেটা ভালো লাগে সেই ছকেই তোমরা পড়তে পারো। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে তোমরা লার্ভাটা পড়বে, ঠিক আছে। লার্ভাটা হচ্ছে এখান থেকে পড়লেই হবে, যা লার্ভা। যে পরিফেরাতে কি দেখা যায়, যে তোমার এমফিব্লাস্টুলা আর হচ্ছে প্যারেনকাইমুলা। নিডারিয়াতে কি দেখা যাবে, তোমার প্লেনুলা আর হচ্ছে ইফাইরা। তোমার নেমাটোডাতে কি দেখা যাবে, রেবডিটিফর্ম লার্ভা দশা দেখা যাবে। মোলাস্কাতে কি দেখা যাবে, ট্রোকোফোর, আর আরেকটা পড়বা সেটা হচ্ছে গ্লচিডিয়াম। ট্রোকোফোরের সাথে আরেকটা পড়বা সেটা হচ্ছে গ্লচিডিয়াম। আচ্ছা, আর স্পেসিফিক ভাবে ট্রোকোফোর যদি বলে যে ট্রোকোফোর মেইনলি কোথায় দেখা যায়, সেটা হবে হচ্ছে অ্যানিলিডাতে। ইউরোকর্ডাটাতে টেটপোল, এগুলো আমরা আজকে পড়বো না, এমফিবিয়া টেটপোল এগুলো হচ্ছে নেক্সট ক্লাস আমরা পড়বো, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা পড়লেই হবে। এইবার হচ্ছে নন কর্ডাটা কাদেরকে বলবো, কর্ডাটা কাদেরকে বলবো, বা বলতে পারো যে নটোকর্ড জিনিসটা কি। নটোকর্ড হচ্ছে এমন একটা তোমার বলতে পারো যে গঠন যেটা কিনা নর্মালি ভ্রূণ অবস্থায় অথবা জীবদ্দশায় পৃষ্ঠীয় বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে নটোকর্ড কি, নটোকর্ড হচ্ছে এমন একটা গঠন যেটা কিনা কি ভ্রূণ অবস্থায় অথবা আজীবন কোথায় থাকবে, পৃষ্ঠদেশে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে নটোকর্ড। তো নটোকর্ড যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কর্ডাটা, আর নটোকর্ড যদি না থাকে সেটাকে আমরা কি বলি, নন কর্ডাটা, ঠিক আছে। তো নন কর্ডাটা পর্ব হচ্ছে টোটাল 8টা, আর কর্ডাটা হচ্ছে মেইনলি 100, ঠিক আছে, এরকম। আচ্ছা, এটাই বলছে যে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড যদি থাকে সেক্ষেত্রে তাদেরকে আমরা কি বলি, যে নটোকর্ড যদি না থাকে সেক্ষেত্রে আমরা বলি নন কর্ডাটা, আর যদি নটোকর্ড থাকে সেটাকে আমরা কি বলি, কর্ডাটা। এখন হচ্ছে আমরা নটোকর্ড থাকে না যে সকল জীব তাদেরকে আমরা যেহেতু নন কর্ডাটা বলতেছি, তাদের বৈশিষ্ট্যটা কি সেটা আমাদের জানতে হবে। এটা এখান থেকে হচ্ছে এমসিকিউ আসে, আর এখান থেকে হচ্ছে রিটেনও আসতে পারে। এমসিকিউ প্লাস রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস রিটার্ন। এখন দেখো, প্রথমে আমরা কি বলছি, যাদের নটোকর্ড থাকে না তাদেরকে আমরা নন কর্ডাটা বলি। তারপর আছে কি, যে নন কর্ডাটা কি থাকবে না, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে না। ফুলকারন্ধ্র অথবা ফুসফুস এগুলো হচ্ছে কর্ডাটা শ্রেণীর বৈশিষ্ট্য। তারপর কি আছে, যে পায়ু পশ্চাৎ লেজ থাকে না, লেজ কিন্তু থাকবে কর্ডাটার ক্ষেত্রে। মানুষেরও কিন্তু কি লেজ থাকতে পারে, তোমরা হচ্ছে যখন
দ্বিতীয় পত্রের যে 11 নং অধ্যায়টা পড়বা তখন তোমরা এই জিনিসটা দেখবা। তারপরে কি বলছে যে স্নায়ুরজ্জুটা হচ্ছে কি গ্রন্থিযুক্ত, অঙ্কীয় আর হচ্ছে নিরেট। নর্মালি কর্ডাটার ক্ষেত্রে কি হয় যে তোমার পৃষ্ঠীয় হয়, অঙ্কীয় মানে কি বুকের দিকে, আর পৃষ্ঠীয় হবে হচ্ছে কোথায় কর্ডাটায়। পৃষ্ঠীয় প্লাস হচ্ছে ফাঁপা, পৃষ্ঠীয় প্লাস ফাঁপা দেখা যাবে হচ্ছে কোথায় কর্ডাটায়, কর্ডাটা। আর অঙ্কীয় এবং নিরোট দেখা যাবে হচ্ছে নন কর্ডাটায়। তারপর বলছে যে রক্ত সংবহন তন্ত্রের যে হৃদযন্ত্র বা হৃদপিণ্ড এটা কোথায় দেখা যাবে, এটা হচ্ছে পৃষ্ঠীয় দেশে। আমাদের হার্ট কোথায় থাকে অঙ্কীয় দেশে, মানে কর্ডাটার ক্ষেত্রে অঙ্কীয় দেশে দেখা যায়, আর নন কর্ডাটার ক্ষেত্রে হচ্ছে পৃষ্ঠীয় দেশে দেখা যায়। যেমন হচ্ছে যখন আমরা ঘাসফড়িং পড়ছিলাম, ঘাসফড়িং এ কি থাকে যে তোমার ওই যে হৃদযন্ত্র, এলারি পেশি, এগুলো কোথায় থাকে পৃষ্ঠীয় দেশে থাকে না, ঠিক এরকম। আচ্ছা, আবার দেখো আমাদের মস্তিষ্কটা কি অঙ্কীয় দেশে, ঠিক আছে, সরি পৃষ্ঠীয় দেশে। মস্তিষ্কটা হচ্ছে এই পৃষ্ঠীয় দেশ থেকে পিছনের দিকে চলে যায়। আর যখন তোমরা হচ্ছে ঘাসফড়িং পড়ছো তখন কি দেখছো, ঘাসফড়িং হচ্ছে নিচের দিকে কি থাকে আমাদের স্নায়ুরজ্জুটা থাকে। এরপরে বলছে কি রক্তের হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে। আর কর্ডাটার ক্ষেত্রে কি হয় যে রক্তের যে হিমোগ্লোবিনটা এটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকায় অবস্থান করে। আরবিসিতে অবস্থান করবে কোন ক্ষেত্রে, কর্ডাটার ক্ষেত্রে। আর নর্মালি নন কর্ডাটায় হচ্ছে হিমোগ্লোবিনটা রক্তরস বা প্লাজমাতে অবস্থান করবে। এরপরে বলছে যে রক্ত সংবহন তন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত। হেপাটিক পোর্টাল তন্ত্র কি, এটা আমরা বিস্তারিত পড়বো চতুর্থ অধ্যায়, রক্ত যে অধ্যায়টা সেটাতে পড়বো। এখন আমরা একটু মনে রাখবো যে হেপাটিক পোর্টাল তন্ত্র এখানে থাকবে না, কিন্তু হেপাটিক পোর্টাল তন্ত্র বা রেনাল পোর্টাল তন্ত্র থাকবে হচ্ছে কর্ডাটায়। আর লাস্টে কি বলছে যে ত্বক থেকে চোখের উদ্ভব হয়। আর নর্মালি আমাদের যে কর্ডাটা যে শ্রেণীটা আছে তাদের কিন্তু ত্বক থেকে চোখের উদ্ভব হয় না। আচ্ছা, আচ্ছা কি বলছে যে করডাটা এর পর্বগুলা সহজে মনে রাখার টেকনিক বললেন প্লিজ। আচ্ছা, করডাটা হচ্ছে নেক্সট ক্লাসে, সেদিন আমরা শিখবো। আচ্ছা, এটা হচ্ছে প্রধান পর্ব, এগুলা লেখা আছে, এগুলা একটু তোমরা নিজেরা দেখে নিও। এবার দেখো যে পরিফেরা বা ছিদ্রালো প্রাণী। এখন দেখো যে অনেকের কিন্তু স্বপ্নের একজন নায়িকা হচ্ছে কি পরিমণি, ঠিক আছে। তো অনেকে হচ্ছে স্বপ্নে কি দেখতে চায়, পরিমণিকে দেখতে চায়। তো তোমাদেরই মধ্যে করে মনে করো যে তোমাদের মধ্যে একটা ছেলে কি করছে যে পরিমণিকে স্বপ্নে দেখতে চায়, তো সে ধ্যান করে, সারা দিন ধ্যান করে যে পরিমণিকে সে স্বপ্নে দেখবে, কিন্তু আলটিমেটলি কি পরিমণি স্বপ্নে আসে না, ঠিক আছে। তো এখান থেকে সে কি করে যে তোমার যখন ঘুম থেকে উঠে সে বলে কি যে পরিমণি কেন স্বপ্নে আসলো না, আহা পরিমণি কেন স্বপ্নে আসলো না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে সে কি করে আফসোস করে। এই যে পরিমণি কেন স্বপ্নে আসলো না, এটা থেকে হচ্ছে আমরা পড়বো যে পরিফেরার কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তো পরিমণি, তো পরি থেকে আমরা কি মনে রাখবো যে পরিফেরা, বা বলতে পারো যে পোর মানে কি ছিদ্রালো বা ছিদ্র, ঠিক আছে। তো পরিফেরা বা বলতে পারো যে পোর মানে যেহেতু ছিদ্র, তো পরিফেরার অপর নাম কি ছিদ্রালো প্রাণী। আবার দেখো যে পরিমণি পতে কি প্রাচীন, তাহলে হচ্ছে পরিফেরাটা হচ্ছে কি সবচেয়ে প্রাচীনতম এবং সরলতম প্রকৃতির হয়ে থাকে। তারপর কি বলছে যে কেন পরিমণি, কেন কেন দিয়ে আমরা মনে রাখবো কি কোয়ানোসাইট। পরিফেরা এক ধরনের কোষ থাকে যেটাকে আমরা বলতেছি কোয়ানোসাইট, যেটার সাথে কি থাকে ফ্লাজেলা থাকে, মানে হচ্ছে ফ্লাজেলা থাকে মানে কি মুভমেন্ট করতে সে হেল্প করতেছে। তো ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট কোথায় থাকবে, এটা হচ্ছে পরিফেরায় দেখা যাবে। ফ্লাজেলা যুক্ত কি থাকবে কোয়ানোসাইট এখানে দেখা যাবে। স্বপ্নে, তো স্বপ্নে থেকে তুমি এই যে দন্তা স যেটা পাইলা, এখান থেকে অনেক কিছু আমরা মনে রাখতে পারি। একটা হচ্ছে যে এখানে হচ্ছে স্পিকিউল বা স্পঞ্জিন নামক কাটা থাকবে, যেটা কিনা কি করবে আমাদের পরিফেরার হচ্ছে দেহের কাঠামো গঠন করবে। এছাড়া হচ্ছে স্পঞ্জোসিল নামক দেহ গহ্বর থাকবে। আবার দেখো যে আসলো না, ও দিয়ে তুমি মনে রাখতে পারো কি অস্কুলাম নামক ছিদ্র থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি দেখলাম যে প দিয়ে আমরা মনে রাখলাম যে পোর থাকে বা এদের দেহে ছিদ্র থাকে। তারপরে প দিয়ে আমরা মনে রাখবো প্রাচীনতম একটা প্রাণী। তারপর হচ্ছে কেন দিয়ে আমরা মনে রাখবো কোয়ানোসাইট। স দিয়ে আমরা মনে রাখবো স্পঞ্জোসিল, স্পিকিউল, স্পঞ্জিন, এই সকল জিনিস থাকে। তারপর হচ্ছে অ দিয়ে আমরা মনে রাখবো যে অস্টিয়া নামক ছিদ্র থাকে। এছাড়া কি থাকে অস্কুলাম নামক ছিদ্র থাকে। অস্টিয়া এবং অস্কুলাম নামক এখানে কি দেখা যায় ছিদ্র দেখা যায়। আচ্ছা, আর এখান থেকে আমরা উদাহরণ কি পড়বো যে স্কাইফা জেলাটিনোসাম, ঠিক আছে, অনেক কঠিন নাম স্কাইফা জেলাটিনোসাম, এটা খুব ভালোভাবে মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউ আসে। আর লাস্টে কি স্পঞ্জিলা লাকুস্ট্রিস, ঠিক আছে, এটা খুব একটা দরকার নাই, লাকুস্ট্রিস দরকার নাই। মটকা স্পঞ্জ, যত ধরনের স্পঞ্জ আছে সবগুলো হচ্ছে কি পরিফেরার অন্তর্ভুক্ত। আর স্কাইফা জেলাটিনোসাম এটা হচ্ছে তোমাদের মেইনলি পড়তে হবে, ঠিক আছে, স্কাইফা জেলাটিনোসাম, ঠিক আছে, খুবই কিন্তু কঠিন একটা নাম। আচ্ছা, এবার আমরা পড়বো নিডারিয়া।
আচ্ছা, নিডারিয়াকে আমরা কি বলি, যে সমুদ্রের ফুল বলি, ঠিক আছে। তারপরে আমরা বলি যে বা রেইন ফরেস্ট বলতে পারি, ঠিক আছে। এখন তোমরা নিডারিয়া দিয়ে বা নিডারিয়ার যে পর্বগুলো, এটা হচ্ছে কি দিয়ে মনে রাখবা, দেখো এটা হচ্ছে মনে রাখতে পারো যে বাহুবলী এসে ডিম সিদ্ধ না পেয়ে মারা পড়লো, ঠিক আছে। বাহুবলী সে তো তার অনেক শক্তি, সে কি করে, ডিম খায়। তো সে যখন ডিম পাইলো না, তার হচ্ছে মাথা নষ্ট হয়ে গেছে, আর আলটিমেটলি সে পুষ্টি না পেয়ে, ডিম না পায়, সে কি মারা গেছে। তো দেখো বাহুবলী ব দিয়ে আমরা কি মনে রাখবো, যে তাদের হচ্ছে বহিঃকোষীয় কি হয়, পরিপাক হয়। নর্মালি কি পরিপাকটা কোথায় হয়, ভিতরে হয়। নর্মালি কি পরিপাক কি বাইরে হওয়া সম্ভব না। ওদের ক্ষেত্রে কি হয়, বহিঃকোষীয় পরিপাক হয়। যে তাদের যে ফ্লাজেলা কোষ থাকে, ফ্লাজেলা কোষগুলো কি করে, বহিঃকোষীয় পরিপাক করে। তো বাহুবলীর যে বাহু দিয়ে আমরা মনে রাখবো কি, তাদের হচ্ছে বহিঃকোষীয় পরিপাক হয়। তারপরে ব দিয়ে আমরা মনে রাখবো কি, 20 প্রজাতি ব্যতীত সবাই কি সামুদ্রিক, 20 প্রজাতি ব্যতীত সবাই সামুদ্রিক। আচ্ছা, এইবার আমরা পড়বো যে ডিম ডিম দিয়ে আমরা মনে রাখবো কি, তারা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক প্রাণী বা দ্বিস্তরী প্রাণী। ডিম দিয়ে আমরা মনে রাখবো কি, তারা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সিদ্ধ দন্ত স দিয়ে আমরা মনে রাখবো কি, তাদের কি আছে, সিলেন্টেরন আছে, বা তাদের বডিতে ধরো একটা হচ্ছে ধরো হাইড্রার মাঝখানে কি থাকে, একটা মুখছিদ্র থাকে, আর মাঝখানে হচ্ছে একটা ফাঁকা জায়গা থাকে, যেটাকে আমরা কি বলি, সিলেন্টারন। এই সিলেন্টারনটা মেইনলি কি করে, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বা বলতে পারো যে পরিপাকের নালী হিসেবে কাজ করে, এবং একই সাথে এটা পরিপাক করে, রেচন করে, সবই কি একই পদ দিয়ে সে খায়, একই পদ দিয়ে সে হচ্ছে বর্জ্য পদার্থ বের করে দেয়। তাহলে হচ্ছে এই যে তোমার সিলেন্টারন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে, বা পরিপাক করে এরকম একটা গহ্বর থাকে। তো এটা হচ্ছে আমরা মনে রাখবো সিদ্ধ দিয়ে, ঠিক আছে। আর না দিয়ে তুমি এখানে কি মনে রাখবা, যেখানে হচ্ছে কোনো প্রকার রেচন তন্ত্র থাকে না, কোনো প্রকার রক্ত সংবহন তন্ত্র থাকে না, ঠিক আছে। আর ম দিয়ে আমরা মনে রাখবো, এখানে হচ্ছে পলিপ এবং মেডুসা দশা দেখা যায়। কি দেখা যায়, পলিপ এবং মেডুসা দশা এখানে দেখা যায়, ঠিক আছে। এখানে লিখছি, আচ্ছা না লেখা থাকলে সমস্যা নাই, এখানে তোমরা এক্সট্রা করে রাখবা। এটা হচ্ছে পলিপ প্লাস হচ্ছে মেডুসা দশা দেখা যায়, মেডুসা দশা দেখা যায়, ঠিক আছে। পলিপ এবং মেডুসা দশা দেখা যাবে কোথায়, এই তোমার নিডারিয়াতে, ঠিক আছে। এই তো শেষ আমাদের নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আমরা করে ফেললাম। এবার দেখো যে প্লাটিহেলমিনথিস। তো প্লাটিহেলমিনথিসে কি দেখা গেছে, নিডারিয়া পর্ব ছিল দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। প্লাটিহেলমিনথিস থেকে উপরে যা আছে সবাই কি তোমার ত্রিস্তরী। তো প্লাটিহেলমিনথিস হচ্ছে সর্বপ্রথম বলতে পারো বা সরলতম ত্রিস্তরী প্রাণী। এবং প্লাটিহেলমিনথিসে আমরা জানি যে তোমার টিস্যু অঙ্গ মাত্র দেখা গেছে, এগুলো তোমরা জানো। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস, আমরা যখন প্লাটিহেলমিনথিস পড়ছিলাম তখন আমরা কি দিয়ে মনে রাখছিলাম, যে প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে প্লেট যেহেতু চ্যাপ্টা, ওরা দেখতে চ্যাপ্টা অথবা ফিতার মতো, ঠিক আছে। তাদেরকে আমরা চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি নামে বলে থাকি। আচ্ছা, এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে পড়তে হবে যে তাদের দেহে কি থাকবে, চোষক বা হুক থাকবে। কিন্তু হুক কৃমি কিসের উদাহরণ, হুক কৃমি হচ্ছে আমাদের পরের যেটা হচ্ছে নেমাটোডাতে আমি হুক কৃমি পাবো। তাহলে হচ্ছে চোষক বা হুক, যেটা দিয়ে হচ্ছে তারা রক্ত খায়, তাহলে চোষক বা হুক দেখা যাবে কোথায়, আমাদের প্লাটিহেলমিনথিসে। এদেরও ঠিক সেম ভাবে রক্ত সংবহন তন্ত্র, তারপর হচ্ছে শোষণ তন্ত্র, এই জিনিসগুলো থাকবে না। এখান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে শিখাকোষ। তাদের যে রেচনতন্ত্র, তাদের রেচনতন্ত্রে এক ধরনের কোষ পাওয়া যায়, সেটা হচ্ছে শিখাকোষ, ঠিক আছে। তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি পড়বো, তারা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, টিস্যু অঙ্গ মাত্রা দেখা যায়, চোষক বা হুক উপস্থিত, তারপর হচ্ছে কোনো ধরনের রক্ত সংবহন তন্ত্র, শোষণতন্ত্র দেখা যায় না। কি দেখা যায়, রেচনতন্ত্র হিসেবে শিখাকোষ দেখা যায়। এখান থেকে আমরা পড়বো দুইটা জিনিস, একটা হচ্ছে ফেসিকুলা হেপাটিকা, বা যেটাকে আমরা বলতেছি যকৃত কৃমি। যকৃত রিলেটেড যা আছে সবকিছু কি দিয়ে আমরা বলি, যে হেপাটিক, ঠিক আছে। যেমন বলি হেপাটিক সেল মানে হচ্ছে যকৃতের সেল বা যকৃতের কোষ। তো ফেসিকুলা হেপাটিকা মানে হচ্ছে যকৃত কৃমি। আর ফিতা কৃমি ইংলিশ না, এটা হচ্ছে ল্যাটিন হচ্ছে কি, টিনিয়া, ঠিক আছে, টিনিয়া সোলিয়াম, এটা হচ্ছে ফিতা কৃমি। যকৃত কৃমি, ফিতা কৃমি, এগুলো কি প্লাটিহেলমিনথিসের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে নেমাটোডা হচ্ছে কি গোলকৃমি বা বলতে পারো সুতাকৃমি। তো নেমাটোডার যে বৈশিষ্ট্যগুলা, এগুলো হচ্ছে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইলা ডাবল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ইলা কি, ডাবল স্ট্যান্ডার্ড। তো ডাবল স্ট্যান্ডার্ড যে সকল মানুষ, তারা মেইনলি কি করে, তারা মুখে একরকম বলে, কাজে আরেক রকম করে, বা তারা হচ্ছে বিভিন্ন ধরনের ছদ্মবেশ ধারণ করে। তো তারা যেহেতু ছদ্মবেশ ধারণ করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি নেমাটোডার পর্বের যে সকল প্রাণী আছে, তারা হচ্ছে সুডোসিলোমেট, বা তাদের যে সিলোমটা হচ্ছে প্রকৃত সিলোম না, বা ছদ্মবেশী সিলোম বলতে পারো, ঠিক আছে। ইলা দিয়ে আমরা মনে রাখবো কি, ইলাস্টিন। তাদের দেহে কি আছে, ইলাস্টিন নামক এক ধরনের আবরণ আছে, যেটা হচ্ছে মানে বলে আমরা কিউটিকল আবরণ। যদিও কিউটিকল আবরণ অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের জানতে হবে যে ইলাস্টিন দিয়ে কিউটিকল আবরণ কোথায় আছে। ইলাস্টিন দিয়ে
কিউটিকল আবরণ দেখা যাবে হচ্ছে নেমাটোডাতে। তাহলে হচ্ছে ইলা গেল ডাবল স্ট্যান্ডার্ড। তো ডাবল দিয়ে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, তাদের ভিতর কি থাকবে, যে যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা মানে কি, তাদের হচ্ছে ছেলে মেয়ে বা বলতে পারো পুরুষ এবং স্ত্রীলিঙ্গ আলাদা থাকবে। এর আগ পর্যন্ত তোমার পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস ওদের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী সাধারণত আলাদা থাকে না। সর্বপ্রথম এই নেমাটোডা থেকে কি দেখা যাবে, যৌন দ্বিরূপতা বা পুরুষ এবং স্ত্রী আলাদা থাকবে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস যে আমরা বললাম না যে ডাবল স্ট্যান্ডার্ড বা তারা কি করে, বিভিন্ন ধরনের ছদ্মবেশ ধারণ করে। তো একটা কৃমি নর্মালি কি গোল হয়, ঠিক আছে, এরকম গোল একটা কৃমি। তো ওদের ক্ষেত্রে কি হয়, যে তাদের যে রেচনতন্ত্র বা রেচনতন্ত্র না, তাদের যে পৌষ্টিকতন্ত্র আবার কি নলাকার। তো তারা এমনি নিজেরাই কি একটা নলের মতো দেখতে, আবার তাদের বডিতে কি আবার আরেকটা নল আছে। তার মানে কি তারা হচ্ছে কি একটা বলতে পারো যে ছদ্মবেশ ধারণ করে আছে। তো নলের ভিতর নল, এটা কই দেখা যাবে, এইটা দেখা যাবে হচ্ছে আমাদের নেমাটোডায় দেখা যাবে। তাহলে হচ্ছে ইলা ডাবল স্ট্যান্ডার্ড। তো ইলা দিয়ে আমরা মনে রাখবো তাদের দেহের বাইরে একটা কিউটিকল জাতীয় আবরণ থাকবে, যেটা কিনা ইলাস্টিন দিয়ে নির্মিত। ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে আমরা মনে রাখবো তাদের হচ্ছে যৌন দ্বিরূপতা দেখা যায়, সুডোসিলোমেট দেখা যায়, আর লাস্টে হচ্ছে কি নলের ভিতর নল দেখা যায়। কি দেখা যায়, নলের ভিতর নল দেখা যায়। এই তো ক্লাস প্রায় শেষের দিকে। এবার হচ্ছে মোলাস্কা। মোলাস্কা আমরা কিভাবে মনে রাখবো, যে মেন্টাল হিমু রেডি। মনে করো যে তোমাদের এক বন্ধু হচ্ছে হিমু, বা বলতে পারো যে হিমু জাতীয় যে সকল ক্যারেক্টার আছে তারা কিন্তু একটু মেন্টাল প্রকৃতির হয়। তো মেন্টাল হিমু রেডি। তো মেন্টাল দিয়ে আমরা মনে রাখবো কি, তাদের হচ্ছে মেন্টল নামক এক ধরনের পর্দা আছে। কি আছে, তাদের বডিতে মেন্টল নামক পর্দা আছে, এবং তাদের যে বডিটা হচ্ছে মাংসল, ঠিক আছে, মাংস দিয়ে তাদের বডিটা তৈরি, শক্ত না, ঠিক আছে, তাদের বডিটা হচ্ছে নরম এবং মাংসল জাতীয়। মেন্টল মাংস গেল। তারপর হচ্ছে হিমু দিয়ে আমরা মনে রাখবো, হতে আমরা মনে রাখবো তাদের বডিতে কি আছে, হিমোসায়ানিন নামক রক্তরঞ্জক আছে। কি আছে, হিমোসায়ানিন থাকবে। এছাড়া হিমু দিয়ে আমরা মনে রাখবো কি, তাদের বডিতে কি থাকবে, হিমোসিল থাকবে। এবং এই হিমোসিলটা কিরকম থাকবে, অর্ধমুক্ত। কিরকম থাকবে, অর্ধমুক্ত রক্ত সংবহন গহ্বর থাকবে, বা বলতে পারো অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যাবে, ঠিক আছে, অর্ধমুক্ত। তাহলে হচ্ছে হিমোসিলটা কিরকম থাকবে, হিমোসিল মানে কি, যেই সিল বা যেই সিলোমে বা বলতে পারো যেই গহ্বরে কি থাকে, রক্ত থাকে, এটা হচ্ছে হিমোসিল। তো হিমোসিলটা কিরকম থাকবে, অর্ধমুক্ত থাকবে। আর রেডি দিয়ে আমরা কি মনে রাখবো, ওদের বডিতে কি থাকবে, রেডুলা নামক রীতিজিহ্বা থাকবে। কিন্তু কোথায় থাকবে না, ভাইভেলভিয়াতে থাকবে না, ঠিক আছে। রেডুলা থাকবে, যেটা কিনা কোথায় থাকবে না, ভাইভেলভিয়াতে থাকবে না। আরেকটা জিনিস আমরা পড়তে বলছিলাম, সেটা হচ্ছে যে সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, শুধুমাত্র গ্যাস্ট্রোপোডা ব্যতীত। গ্যাস্ট্রোপোডা ব্যতীত সবাই কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখানে লিখে রাখি যে গ্যাস্ট্রোপোডা ব্যতীত সবাই হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায়, ঠিক আছে, গ্যাস্ট্রোপোডা ব্যতীত। আচ্ছা, তাহলে হচ্ছে মেন্টাল হিমুরিডি। মেন্টাল দিয়ে আমরা মনে রাখতেছি তাদের বডিটা হচ্ছে মাংসল। মেন্টাল দিয়ে আমরা মনে রাখতেছি একটা, সেটা হচ্ছে তাদের বডিতে কি আছে, মেন্টল নামক পর্দা আছে। হিমু দিয়ে আমরা দুইটা জিনিস মনে রাখতেছি, তাদের বডিতে হিমোসায়ানিন আছে, হিমোসিল আছে। আর রেডি দিয়ে আমরা মনে রাখতেছি কি, তাদের বডিতে রেডুলা নামক রীতিজিহ্বা আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যানিলিডা, বা যেটাকে আমরা বলতেছি আঙ্গুরিমাল। তো অ্যানিলিডা আমরা এইভাবে মনে রাখতে পারি যে রাতুল ট্রাকের নিচে বন্দি হয়ে প্যারা খায়। রাতুল কি করতেছে, রাতুল হচ্ছে ট্রাকের নিচে আটকা পড়ছে। রাতুল হচ্ছে ট্রাকের নিচে বন্দি হয়ে বা ট্রাকের নিচে আটকা পড়ে সে হচ্ছে প্যারা খাইতেছে। তো ট্রাক দিয়ে আমরা মনে রাখবো কি, ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখা যায়। রাতুল দিয়ে আমরা মনে রাখবো কি, তাদের যে রক্ত সংবহন তন্ত্র কিরকম, বদ্ধ, ঠিক আছে। রাতুল দিয়ে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, আর বন্দি দিয়ে কি, বদ্ধ। তাদের রক্ত সংবহন তন্ত্র কিরকম, বদ্ধ। আর এইরকম বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কোথায় দেখা যাবে, অ্যানিলিডার পাশাপাশি কোথায় দেখা যাবে, এটা দেখা যাবে হচ্ছে কর্ডাটায়, ঠিক আছে, প্লাস হচ্ছে কর্ডাটায় এরকম বদ্ধ রক্ত সংবহন তন্ত্র পাওয়া যাবে। আচ্ছা, এরপরে কি আছে, নিচে দিয়ে আমরা মনে রাখবো কি, নেফ্রিডিয়া নামক কি পাওয়া যায়, রেচন অঙ্গ পাওয়া যায়। আর লাস্টে কি, প্যারাখাই। তো প্যারাখাই দিয়ে আমরা মনে রাখবো তাদের বডিতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কাইটিনময় সিটি, আর কি পেশল প্যারাপোডিয়া। কি আছে, তাদের চলনাঙ্গ হিসেবে কাইটিনময় সিটি, আর কি আছে, পেশল প্যারাপোডিয়া আছে। তাহলে হচ্ছে রাতুল ট্রাকের নিচে বন্দি হয়ে প্যারা খাইতেছে। তো এটা দিয়ে আমরা হচ্ছে অ্যানিলিডার যে বৈশিষ্ট্য সেগুলো আমরা শিখতে পারবো। এটার উদাহরণ কি আছে, জোক, কেঁচো, তারপরে বলতে পারো যে কীট যদি থাকে, জোক, কেঁচো, কীট, এগুলো হচ্ছে আমাদের অ্যানিলিডার অন্তর্ভুক্ত। এখানে আরেকটা জিনিস তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে চকচকে কৃমি সাধারণত কোথায় দেখা যায়, তোমার প্লাটিহেলমিনথিস আর নেমাটোডায় দেখা যায়। কিন্তু এছাড়া তোমার অ্যানিলিডাতে একটা কৃমি দেখা যায়, সেটা হচ্ছে চকচকে কৃমি। তারপর হচ্ছে যত ধরনের জোক, কেঁচো
এগুলো দেখা যাবে হচ্ছে এনেলিডাতে। আচ্ছা, মলাস্কাতে কিছু উদাহরণ পড়ে নেই। মলাস্কার উদাহরণ কি আছে? আপল শামুক, অক্টোপাস, তারপরে শামুক, তারপর হচ্ছে ঝিনুক। ঠিক আছে, ঝিনুক, ঝিনুক হচ্ছে আমাদের মলাস্কার উদাহরণ। ঝিনুক, ঠিক আছে, এগুলো পড়লেই হবে। ঝিনুক, শামুক, ঝিনুক, অক্টোপাস, এগুলো হচ্ছে মলাস্কার উদাহরণ। আর এখান থেকে কি পড়ছিলাম? নেমাটোডার উদাহরণগুলো পড়তে হবে। যে নেমাটোডার একটা উদাহরণ হচ্ছে কি চোখ কৃমি, লোয়া লোয়া। তারপর হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, যেটা কি নাকি গোল কৃমি। এই যে গোল কৃমি বললাম না, এই গোল কৃমির বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। এই যে যেগুলো হচ্ছে আমি বৈজ্ঞানিক নাম লিখে দিতেছি, এগুলো মাস্ট পড়তে হবে, কারণ যখনই প্রশ্ন সলভ করতে যাবা তখনই দেখবা যে বৈজ্ঞানিক নামগুলো আসতেছে। তারপর হচ্ছে ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম কি? উচেরিয়া বেনক্রফটি। ঠিক আছে, উচেরিয়া বেনক্রফটি। ঠিক আছে, বেনক্রফটি, এটা হচ্ছে কি ফাইলেরিয়া কৃমির উদাহরণ। এছাড়া আমরা পড়বো কি যে তোমার চাবুক কৃমি, চোখ কৃমি, চাবুক কৃমি, গোল কৃমি, আর হচ্ছে ফাইলেরিয়া কৃমি। চোখ কৃমি হচ্ছে লোয়া লোয়া, গোল কৃমি হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, আর যেটা হচ্ছে ফাইলেরিয়া কৃমি এটা হচ্ছে উচেরিয়া বেনক্রফটি। ঠিক আছে, আর এগুলো আমরা পড়ছি। ঠিক আছে, এগুলো আর পড়া লাগবে না। আর্থ্রোপোডা পড়বো, এঙ্গেলটা পড়ে ফেলছি না, আর্থ্রোপোডা পড়বো। এবার দেখো, আর্থ্রোপোডা পড়ার কিছু নাই, তোমরা হচ্ছে পড়তে পড়তে বোর হয়ে গেছো। যে আর্থ্রোপোডা হচ্ছে সর্ববৃহৎ পর্ব। আর যদি বলে যে দ্বিতীয় সর্ববৃহৎ পর্ব কোনটা, সেটা হচ্ছে কি মোলাস্কা। সর্ববৃহৎ পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, আর দ্বিতীয় সর্ববৃহৎ হচ্ছে মোলাস্কা। আচ্ছা, তাদের কি থাকবে? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকবে। আমরা বললাম যে তাদের পা গুলো হচ্ছে কি সন্ধিযুক্ত বা জয়েন্ট জয়েন্ট করে থাকে। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসম খণ্ডকায়িত। এই দেখো, খণ্ডকায়িত, খণ্ডকায়িত কোথায় দেখা যাবে? অসম খণ্ডকায়ন দেখা যাবে আর্থ্রোপোডা আর হচ্ছে কর্ডাটায়। ঠিক আছে, এরপর বলছে যে মস্তিষ্কে এক জোড়া অথবা দুই জোড়া, এক জোড়াও থাকতে পারে, দুই জোড়া কি থাকবে? অ্যান্টেনা বা শিং এর মতো থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছে যে এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে, এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে, এবং সাথে সাথে কিছু সরলাক্ষী থাকতে পারে। একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। যেমন হচ্ছে বলতে পারে যে ঘাসফড়িং, ঘাসফড়িং হচ্ছে তিনটা সরলাক্ষী আছে, এরকম অনেকগুলো কি থাকতে পারে? সরলাক্ষী থাকতে পারে। আর এছাড়া এক জোড়া পুঞ্জাক্ষী থাকতে পারে। এই যে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর যে একক সেটাকে আমরা কি বলি? ওমাটিডিয়াম। এটা যখন আমরা ঘাসফড়িং করবো তখন আর একটু বিস্তারিত করবো। ওমাটিডিয়াম হচ্ছে কি তোমার পুঞ্জাক্ষীর একক। এদের বডিতে হিমোসিল থাকবে, এবং এদের যে রক্ত সংবহন তন্ত্র এটা হচ্ছে উন্মুক্ত, বা বলতে পারো যে সম্পূর্ণ মুক্ত। সম্পূর্ণ মুক্ত হচ্ছে একমাত্র আর্থ্রোপোডা। আর অর্ধমুক্ত যেটা, এটা হচ্ছে মোলাস্কা। আর একদম বদ্ধ ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখা যায় অ্যানিডা আর হচ্ছে করোটারে। আচ্ছা, এবার বলছে যে বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। উন্মুক্ত ধরনের রক্ত সংবহন তন্ত্র, উন্মুক্ত ধরনের। আর এদের যে রেচনাঙ্গ সেটা হচ্ছে মালপেজিয়ান নালিকা। আর মালপেজিয়ান বডি কোথায় দেখা যায়? কর্ডাটায় দেখা যায়। আর রূপান্তর ঘটে, এগুলো পড়বা। এটার উদাহরণ কি? তেলাপোকা, মশা, কাঁকড়া, মাছি, মাকড়সা, তারপর হচ্ছে প্রজাপতি, ঘাসফড়িং যা আছে, মশা, মাছি, তেলাপোকা, এগুলো সবকিছু কি আমাদের আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। এবার হচ্ছে একাইনোডার্মাটা, এটা পড়লে শেষ। যে দেখো, পূর্ণাঙ্গ প্রাণীরা নর্মালি পঞ্চঅরীয় প্রতিসম, কিন্তু লার্ভা দশায় এরা কি থাকে? এর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা হচ্ছে পঞ্চঅরীয় প্রতিসমতা দেখা দেয়। আর যারা হচ্ছে লার্ভা দশায় থাকে, লার্ভা দশায় থাকবে হচ্ছে, লার্ভা দশায় দেখা যাবে কিরকম? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা এরা শো করবে। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা এদের দেখা যাবে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যাবে। আচ্ছা, এদের বডিতে হচ্ছে কাঁটা থাকে, যেটা আমরা একদম প্রথমে পড়ছিলাম। এদের বডিতে কাঁটা থাকবে, স্পাইন থাকবে, স্পাইনও কি অনেকটা কাঁটার মতো। তারপর হচ্ছে পেরিসিলারি, এরকম বিভিন্ন ধরনের বহিঃকঙ্কাল থাকবে। আচ্ছা, এদের বডিটা হচ্ছে দুইটা তলে বিভক্ত, একটা হচ্ছে মৌখিক তল, একটা হচ্ছে বিমৌখিক তল। উপর থেকে যেটা দেখতেছো এটা কি? বিমৌখিক তল। আর নিচে কি মুখ আছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলতেছি? মৌখিক তল। আচ্ছা, এরপরে বলছে এদের বডিতে কি থাকবে? পানি সংবহন তন্ত্র থাকবে। এদের যে চলন অঙ্গ সেগুলোকে আমরা কি বলি? টিউব ফিট বা নালিকা পথ। কি থাকবে? টিউব ফিট অথবা নালিকা পথের মাধ্যমে তারা হচ্ছে চলন প্রক্রিয়া সম্পন্ন করবে। এদের হচ্ছে কোনো প্রকার রেচন তন্ত্র থাকবে না, এদের রক্ত সংবহন তন্ত্র নাই, কিন্তু কি আছে? হিমাল অথবা পেরিহিমাল ধরনের বিভিন্ন ধরনের সংবহন তন্ত্র আছে। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র নাই, কিন্তু এই রক্ত সংবহন তন্ত্রের কাজ করে কে? হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। আর এরা হচ্ছে সবাই কি সামুদ্রিক। আর নিডারিয়াতে কি ছিল? 20 প্রজাতি ছাড়া সবাই সামুদ্রিক। আর এখানে হচ্ছে সবাই সামুদ্রিক, কেউ বাদ নাই। নিডারিয়াতে হচ্ছে 20 প্রজাতি বাদ ছিল, আর এখানে হচ্ছে সবাই সামুদ্রিক। এগুলোর উদাহরণ দেখবা, যেখানে হচ্ছে সমুদ্র দেখবা, সাগর দেখবা, এগুলো সবগুলো হচ্ছে একাইনোডার্মাটা। যেমন হচ্ছে সাগর অর্চিন, সমুদ্র শসা। এটার হচ্ছে বৈজ্ঞানিক নামটা পড়ো, এটা হচ্ছে হোলোথুরিয়া টিউবুলোসা। হোলোথুরিয়া টিউবুলোসা এটার যে বৈজ্ঞানিক নাম, এটা একটু পড়ো। আর হচ্ছে স্টার ফিশ। ঠিক আছে, এগুলো হচ্ছে একাইনোডার্মাটার
উদাহরণ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো, তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো যে নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, সবাই একটু দেখো তো। আচ্ছা, আনসার তো এখানে দেওয়া আছে, এই জন্য তোমরা দেখে আনসার করতে পারবা। আচ্ছা, আমার সাথে দেখো যে নিচের কোনটি আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। কি বলছে যে হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট না, এখানে 2 প্রকোষ্ঠ না, তাদের হচ্ছে 7টা প্রকোষ্ঠ দেখা যায়। ডায়াফ্রাম উপস্থিত না, ডায়াফ্রাম দেখা যাবে শুধুমাত্র কর্ডাটায়, তার মানে ডায়াফ্রাম উপস্থিত না। তারপরে বলছে যে শ্বসন যন্ত্রের অঙ্গর নাম কি? ট্রাকিয়া। হ্যাঁ, ট্রাকিয়া নামক শ্বসন যন্ত্র দেখা যায়। প্যারাপোডিয়া চলনে হেল্প করে। প্যারাপোডিয়া কোথায় দেখা যাবে? প্যারাপোডিয়া দেখা যাবে হচ্ছে পেশল প্যারাপোডিয়া, আর হচ্ছে কাইটিনমোসিটি, এটা দেখা যাবে হচ্ছে অ্যানেলিডাতে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানেলিডাতে দেখা যাবে। অ্যানেলিডা, অ্যানেলিডা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আনসার হচ্ছে এইটা। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী? দেখো মলাস্কা পর্বের প্রাণী কোনগুলা? উচেরিয়া ব্যানক্রোস্টি না অক্টোপাস, কি লিখছে? প্যাংটেটাস। ঠিক আছে, তো আনসার হবে কি? অক্টোপাস। অক্টোপাস, তারপর হচ্ছে তোমার বলতে পারো যে শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে আমাদের মলাস্কার অন্তর্ভুক্ত। ঠিক আছে, বাকিগুলো লাগবে না। অরিলা অরিটা হচ্ছে জেলিফিশ। জেলিফিশ কিসের অন্তর্ভুক্ত হবে? জেলিফিশ হচ্ছে আমাদের নিডারিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, জেলিফিশ হচ্ছে নিডারিয়ার অন্তর্ভুক্ত। এটাগুলো আমরা পড়ে ফেলছি আর রিপিট করতেছি না। এবার দেখো কোন প্রাণীতে মেসোগ্লিয়া থাকে? মেসোগ্লিয়া মানে কি? যে অকোষীয় যে স্তরটা থাকে, দুইটা স্তরের মাঝখানে, একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে যে অকোষীয় স্তর থাকে, সেটাকে আমরা কি বলি? মেসোগ্লিয়া বলি। তো মেসোগ্লিয়া কোথায় দেখা যাবে? মেসোগ্লিয়া দেখা যাবে হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীতে। তাহলে হচ্ছে আনসার হবে কি? নিডারিয়া। আচ্ছা, এরপরে বলছে কি হোলোথুরিয়া টিউবোলোসা, মানে হচ্ছে সমুদ্র শসা। তার মানে কি? এটা হচ্ছে তোমার একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, হোলোথুরিয়া টিউবোলোসা এটা হচ্ছে একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত। এরপরে বলছে যে গ্লচিডিয়াম নামক লার্ভা দশা কোথায় দেখা যায়? ক্রোকোফোর, গ্লচিডিয়াম, এগুলো দেখা যাবে হচ্ছে মলাস্কাতে। কোথায় দেখা যাবে? মলাস্কাতে দেখা যাবে। এরপরে বলছে যে প্লাটিহেলমিনথিস পর্বকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? এখন দেখো, এটা হচ্ছে নর্মালি কোশ্চেন আসে না, 1-2 বার কোশ্চেন আসছিল। তো প্লাটিহেলমিনথিস হচ্ছে টোটাল এই যে পর্ব, এই পর্বের মাঝখানে আমরা কি জানি যে KPCO, তার মানে হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস। তো প্লাটিহেলমিনথিস যে পর্বটা আছে, এর মধ্যে কয়টা ক্লাস আছে বা কয়টা শ্রেণী আছে, এটা হচ্ছে কোশ্চেন করছে। তো এটা হচ্ছে 4টা শ্রেণী আছে। প্লাটিহেলমিনথিসের কয়টা শ্রেণী আছে? 4টা শ্রেণী আছে। আচ্ছা, এবার তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো যে পরিফেরাতে হচ্ছে 3টা, তারপর হচ্ছে নিডারিয়াতে থাকবে হচ্ছে 4টা, প্লাটিহেলমিনথিস এখানে হচ্ছে 4টা, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস নেমাটোডায় থাকবে হচ্ছে 2টা, তারপর হচ্ছে মলাস্কা হচ্ছে নিজে হচ্ছে 5 নাম্বার, 1 2 3 4 5। ঠিক আছে, মলাস্কাতে থাকবে হচ্ছে 5টা, তারপর হচ্ছে মলাস্কা, তারপর আছে ধরো তোমার অ্যানেলিডাতে হচ্ছে থাকবে হচ্ছে 3টা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, অ্যানিডাতে হচ্ছে 3টা, আর্থ্রোপোডাতে হচ্ছে 3 4 6। হ্যাঁ, আর্থ্রোপোডাতে 4টা, আর লাস্ট হচ্ছে যেটা একাইনোডার্মাটাতে থাকবে 6টা। ঠিক আছে, এরকম একটা তোমাদের বই আছে, যদি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা মনে রাখতে পারো যে 344, তারপর হচ্ছে 25346। ঠিক আছে, আমি তারপর একটু বইটা দেখি যে এরকমই থাকার কথা। এটা যদি খুব একটা আসে না এরকম, এগুলো হচ্ছে তোমার মনে করো যে তোমাদেরকে আটকানোর জন্য কোশ্চেন, এগুলো নর্মালি খুব একটা ভালো কোশ্চেন না। ঠিক আছে, এটাই। ঠিক আছে, তোমার 344 25346। ঠিক আছে, 344 253 আর হচ্ছে 46, এইভাবে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। তার মানে হচ্ছে পরিফেরা পর্বের শ্রেণী কয়টা? 3টা। তারপর হচ্ছে নিডারিয়া পর্বের শ্রেণী কয়টা? 4টা। প্লাটিহেলমিনথিসে 4টা, নেমাটোডায় 2টা, মলাস্কাতে 5টা, অ্যানেলিডাতে 3টা, আর্থ্রোপোডাতে 4টা, আর একাইনোডার্মাটাতে হচ্ছে 6টা। ঠিক আছে, এটা চাইলে তোমরা পড়তে পারো। ঠিক আছে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর আসছিল একবার। এবার বলছে যে প্যারেনকাইমুলা, এমফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা, এগুলো দেখা গেছিল কোথায়? পরিফেরাতে। ঠিক আছে, পরিফেরাতে দেখা গেছিল প্যারেনকাইমুলা। আচ্ছা, এবার বলছে যে মলাস্কা পর্বকে, আচ্ছা আবার আসছে না, মলাস্কা পর্বতে কয়টা শ্রেণী দেখা যাবে? 5টা শ্রেণী। আমরা একটু আগে পড়লাম যে মলাস্কাতে হচ্ছে কয়টা দেখা যাবে? 5টা দেখা যাবে। যে মলাস্কাতে দেখা যাবে কয়টা? 5টা। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে যে পৃথিবীর আদি প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? পৃথিবীর যে সবচেয়ে আদি প্রাণী, তাহলে সেটা কোথায় থাকবে? পরিফেরা থাকবে নর্মালি। আচ্ছা, না দাঁড়া, কর্ডাটা, পরিফেরা, সিলেন্টারাটা আর কি প্রোটোজোয়া। ঠিক আছে, এটা কিন্তু এখন দেখো আমরা যেটা পড়তেছি সেটা কিন্তু সেটা হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে,
মেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো অ্যানিমেলিয়া কি, নর্মালি আমরা জানি কি রাজ্য কয়টা, রাজ্য হচ্ছে 5টা, মনেরা, মনেরা, প্রোটিস্টা, প্রোটিস্টা, তারপর হচ্ছে মনেরা, প্রোটিস্টা, তারপর হচ্ছে কি ফানজাই, তারপর হচ্ছে প্লান্টি, আর লাস্ট হচ্ছে কি অ্যানিমেলিয়া, ঠিক আছে। অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। আচ্ছা, আমরা আজকে কি পড়তেছি, অ্যানিমেলিয়া পড়তেছি। এই অ্যানিমেলিয়া যে মানে যে রাজ্যটা আছে, এই রাজ্যের হচ্ছে যে মেজর পর্ব, যে 9টা মেজর পর্ব, সেই 9টা মেজর পর্ব আমরা পড়তেছি, ঠিক আছে। 8টা হচ্ছে কর্ডাটা, নন কর্ডাটা, একটা হচ্ছে কি কর্ডাটা, ঠিক আছে, একটা হচ্ছে কর্ডাটা। আচ্ছা, আমরা পড়তেছি কি অ্যানিমেলিয়া। আমরা যেটা বললাম যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এগুলো কিন্তু কি অ্যানিমেলিয়া পর্বের অন্তর্ভুক্ত। এছাড়া তোমার প্রোটিস্টাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। আমরা হচ্ছে 19 পড়ছিলাম যে প্রোটিস্টাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোটোজোয়া, যেটা কিনা বিজ্ঞানী টমাস ক্যাভেলিয়ার স্মিথ করছিল, যে প্রোটোজোয়া, প্রোটোজোয়া, আর হচ্ছে ক্রোমিস্টা, ক্রোমিস্টা। প্রোটোজোয়াকে অনেক বিজ্ঞানী প্রাণী হিসেবে আখ্যায়িত করতে চায়, যদিও একে অ্যানিমেলিয়া পর্বের অন্তর্ভুক্ত করা হয় নাই, কারণ কি অনেক বিজ্ঞানী মানছে, অনেক বিজ্ঞানী মানে নাই। তো কি বলছে যে আদি প্রাণী, তো যদি বলে যে আদি প্রাণী, সবচেয়ে আদি প্রাণী, তাহলে কি পড়বে, আমরা তো অ্যানিমেলিয়া পড়লাম, অ্যানিমেলিয়ার আগেও কি আছে, প্রোটোজোয়া বলতে একটা তোমার পর্ব আছে, তাহলে হচ্ছে কর্ডাটা, কর্ডাটা কিসের অন্তর্ভুক্ত, অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। পরিফেরা কিসের অন্তর্ভুক্ত, অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। সিলেন্টারেটা বা যেটা হচ্ছে নিডারিয়া, সিলেন্টারেটার অপর নাম কি নিডারিয়া, নিডারিয়া, এটাও কি তোমার অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। আর প্রোটোজোয়া যেটা, সেটা কিন্তু আরো আগে, মনেরা, প্রোটিস্টা, সে হচ্ছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত, মানে কি আরো 2 ধাপ আগে, তোমার ফানজাই প্লান্টিরও আগে কি তোমার হচ্ছে এই প্রোটিস্টার, বা বলতে পারো যে প্রোটিস্টার 2টা ভাগ, একটা হচ্ছে ক্রোমিস্টা আর একটা কি প্রোটোজোয়া। তাহলে হচ্ছে এই প্রোটোজোয়া কিন্তু এই অ্যানিমেলিয়াদেরও আগে। তাহলে হচ্ছে আদি প্রাণী কিসের অন্তর্ভুক্ত হবে, প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। এবার বলছে স্পিকিউল, স্পিকিউল, স্পঞ্জিন, এরকম কাটা কোথায় দেখা যাবে, পরিফেরাতে দেখা যাবে, ঠিক আছে। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, এই সকল জিনিস পাওয়া যাবে কোথায়, পরিফেরাতে। কোন কৃমিকে কি বলছে, কোন কৃমি চোখকে আক্রান্ত করে, আমরা কি জানি চোখ কৃমি হচ্ছে চোখকে আক্রান্ত করে, যেটা হচ্ছে লোয়া লোয়া। আচ্ছা, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটা হচ্ছে তোমার ফিতা কৃমি। তারপর হচ্ছে এগুলো দরকার নাই, উইচেরিয়া বেনক্রফটি, এটা হচ্ছে তোমার ফাইলেরিয়া কৃমি, ঠিক আছে। তাহলে আনসার হবে কি লোয়া লোয়া, ঠিক আছে। নেক্টর, এটা দরকার নাই। এরপর বলছে কি কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে, তাহলে পানি সংবহন তন্ত্র থাকবে হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের। আচ্ছা, এরপরে বলছে যে ট্রকোফোর নামক লার্ভা দশা কোথায় দেখা যাবে, যদি বলে ট্রকোফোর নামক লার্ভা দশা কোথায় দেখা যাবে, আমরা আনসার করবো কি অ্যানেলিডা। এছাড়া যদি মলাস্কা থাকে, মলাস্কা আনসার হবে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি অ্যানেলিডা। আচ্ছা, এবার বলছে যে মুখ বিবরে কাইটিন নির্মিত রেডুলা থাকে কোথায়, তাহলে আমরা কি জানি রেডুলা বা রীতিজিহ্বা দেখা যায় মলাস্কাতে, শুধুমাত্র বাইভেলভিয়া ব্যতীত সব জায়গায় কি থাকবে, আমাদের রেডুলা দেখা যাবে। কোন পর্বের প্রাণীদের কি বলছে যে দেহগহ্বর সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়, আমরা কি জানি যে হিমোসিল দেখা যাবে হচ্ছে মেইনলি আর্থ্রোপোডাতে, ঠিক আছে। তো আর্থ্রোপোডা এখানে উদাহরণ দেখো যে কৃমি, কৃমি তো আর্থ্রোপোডার মধ্যে পড়বে না, কেঁচো, কেঁচো পড়বে না, ব্যাং, শামুক। আচ্ছা, এখানে বলছে কি হিমোসিল, হিমোসিল যদিও আর্থ্রোপোডাতে থাকে, এছাড়া আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে তোমার আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে আমাদের মলাস্কা, মলাস্কা। মলাস্কা হচ্ছে অর্ধমুক্ত, অর্ধমুক্ত বা বলতে পারো অর্ধেক হিমোসিল থাকে, আর পূর্ণাঙ্গ হিমোসিল বা একদম উন্মুক্ত হচ্ছে হচ্ছে কে আর্থ্রোপোডা, ঠিক আছে। তাহলে যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার চাও, সেক্ষেত্রে আর্থ্রোপোডা দেখাইতে হবে, যেহেতু এখানে আর্থ্রোপোডার কোনো কিছু নাই, সেক্ষেত্রে মলাস্কা দেখতে হবে। তাহলে শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে, তারপরে বলতে পারো যে অক্টোপাস, এগুলো কিসের অন্তর্ভুক্ত, মলাস্কার অন্তর্ভুক্ত। তাহলে হচ্ছে সংক্ষিপ্ত হিমোসিল কোথায় দেখা যাবে, মেইনলি শামুকে দেখা যাবে। আচ্ছা, এরপরে কি বলছে যে নিচের কোনটি পারস্পরিক সম্পর্কযুক্ত নয়, কি বলছে কেচো নেফ্রেডিয়া, নেফ্রিডিয়া কিসের অন্তর্ভুক্ত, বা নেফ্রিডিয়া কোথায় পাওয়া যায়, নেফ্রিডিয়া নামক রেচনতন্ত্র পাওয়া যায় হচ্ছে আমাদের অ্যানিলিডাতে, ঠিক আছে, অ্যানিলিডাতে। তো অ্যানিলিডাতে তো হচ্ছে কেচো নাই, তাই না, অ্যানিলিডা, তার মানে এটা আনসার হবে না, এটা হচ্ছে সম্পর্কযুক্ত না। গোল কৃমি, গোল কৃমিতে হচ্ছে শিখা কোষ, সম্পর্কযুক্ত নয়। অ্যানিলিডা তো কেঁচো আছে। অ্যানিলিডার উদাহরণ কি, অ্যানিলিডার উদাহরণ হচ্ছে তোমার জোক, কেঁচো,
কেঁচো, তারপর হচ্ছে কীট, এই সকল শব্দ পাইলে, অথবা চকচকে কৃমি, আর কি আছে চকচকে কৃমি, চকচকে কৃমি, এইগুলো হচ্ছে অ্যানিলিডার অন্তর্ভুক্ত। তার মানে হচ্ছে নেফ্রিডিয়া এই সকল জীবে পাওয়া যাবে। তার মানে হচ্ছে প্রথমটা সঠিক, আমাকে বলছে সঠিক না কোনটা, ঠিক আছে, কোন সম্পর্কটা সঠিক না, এটা হচ্ছে সঠিক। পরে কি বলছে যে গোলকৃমি শিখাকোষ, শিখাকোষ কোথায় দেখা যাবে, শিখাকোষ দেখা যাবে প্লাটিহেলমিনথিসে, কিন্তু গোলকৃমি কিসের অন্তর্ভুক্ত, নেমাটোডার অন্তর্ভুক্ত, তার মানে এটা হচ্ছে সম্পর্কযুক্ত না। তারা মাছ পানি সংবহনতন্ত্র, ঠিক আছে, পানি সংবহনতন্ত্র কোথায় দেখা যায়, একাইনোডার্মাটা, তারা মাছ, ঠিক আছে। চিংড়ি হিমোসিল, হিমোসিল কোথায় দেখা যাবে, মোলাস্কাতে দেখা যাবে। একটু আগে যেটা আমরা বললাম যে হিমোসিল কোথায় দেখা যাচ্ছে, মোলাস্কাতে আর হচ্ছে আর্থ্রোপোডায় দেখা যাচ্ছে। এই যে হিমোসিল কোথায় দেখা যাচ্ছে, মোলাস্কা আর আর্থ্রোপোডা। তো মোলাস্কার উদাহরণ কি আছে, চিংড়ি। তো চিংড়ি কিন্তু আমাদের মেইনলি আর্থ্রোপোডায় হবে, ঠিক আছে। হিমোসিল, তো হিমোসিল আমাদের আর্থ্রোপোডাতেও থাকতেছে আর হচ্ছে মোলাস্কাতেও থাকতেছে, এটা আমাদের মেইন কথা না। তো চিংড়ি মেইনলি কিসের অন্তর্ভুক্ত, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাতে হিমোসিল থাকে, তার মানে কি এটা হচ্ছে সম্পর্কযুক্ত, এটাও সম্পর্কযুক্ত, এটাও সম্পর্কযুক্ত। তাহলে হচ্ছে আমাদের যেটা চাইছে সম্পর্কযুক্ত না কোনটা, তাহলে আনসার হবে কি খ, তোমার শিখাকোষ মেইনলি প্লাটিহেলমিনথিসে থাকে, কিন্তু গোলকৃমি কিসের অন্তর্ভুক্ত, নেমাটোডার অন্তর্ভুক্ত, তার মানে কি সম্পর্কযুক্ত না। দ্বিস্তরী প্রাণীর দেহ গহ্বরকে কি বলে, আমরা অলরেডি পড়ে ফেলছি, সিলেন্টেরন বলে, ঠিক আছে, সিলেন্টেরন বলে। আচ্ছা, এরপরে বলছে যে কোন পর্বের প্রাণীদেরকে সামুদ্রিক ফুল বলা হয়, সামুদ্রিক ফুল বা রেইন ফরেস্ট বলা হয় নিডারিয়া পর্বের প্রাণীদের, আনসার হবে কি বি, নিডারিয়া। এরপরে বলছে কি যে রেডুলা নামক কৃতিজিহ্বা কোথায় দেখা যাবে, রেডুলা নামক কৃতিজিহ্বা দেখা যাবে মোলাস্কাতে। আচ্ছা, এরপরে বলছে যে কংগ্লোবেট গ্রন্থি কার আছে, কংগ্লোবেট গ্রন্থি দেখা যাবে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে, এটা হচ্ছে তোমাদের গাজী আজমল বইয়ে নাই, অন্য বই আছে। কংগ্লোবেট দেখা যাবে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন নামক কিউটিকল পাওয়া যায়, আমরা পড়ছিলাম না যে নেমাটোডা আমরা কি দিয়ে মনে রাখছিলাম যে ইলা ডাবল স্ট্যান্ডার্ড, তাহলে হচ্ছে নেমাটোডায় কি দেখা যাবে, ইলাস্টিন নামক কিউটিকল পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে হচ্ছে নেমাটোডা। এরপরে বলছে কি ইলাস্টিন একই জিনিস আবার দিছে, নিচের কোন পর্বের প্রাণীদের আঙ্গুরিমাল, দেখো আঙ্গুরিমাল কাদের বলা হয়, অ্যানলিডাদেরকে বলা হয়, তাহলে আনসার হবে কি অ্যানলিডা। আর কম্বোজ প্রাণী, কম্বোজ প্রাণী কাদের বলা হয়, সবাই একটু আনসার করো, দেখি কে কে পারে, কম্বোজ প্রাণী কাদের বলা হয়, দেখি কে কে পারে, কে কে পারে একটু দেখি কি যে কম্বোজ প্রাণী কাদের বলা হয়। আচ্ছা, কি বলছে যে কোনটি পরিফেরা পর্বের প্রাণীর দেহে দেখা যায়, কোয়ানোসাইট রাইট, আমরা পড়ছিলাম না যে পরিমণি কেন স্বপ্নে আসলো না, তো ওই কেন দিয়ে আমরা কি মনে রাখছিলাম যে কোয়ানোসাইট। ইলাস্টিন কোথায় দেখা যাবে, নেমাটোডাতে। রেডুলা কোথায় দেখা যাবে, রেডুলা দেখা যাবে মোলাস্কাতে। আর টেগমাটা কোথায় দেখা যাবে, আর্থ্রোপোডা, তাহলে আনসার হবে কি কোয়ানোসাইট। এরপরে বলছে যে চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম কি, চ্যাপ্টা কৃমি আমরা পড়ছিলাম না যে ফেসিকুলা হেপাটিকা বা যকৃত কৃমি, যেটা সেটা হচ্ছে মেইনলি চ্যাপ্টা কৃমি, ঠিক আছে। আচ্ছা, লোয়ালো হচ্ছে চোখ কৃমি, এটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত, গোলকৃমি হচ্ছে নেমাটোডার অন্তর্ভুক্ত। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটাও ঠিক আছে। তারপরে কি বলছে, নান অফ দেম, তাহলে হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটা হচ্ছে মেইনলি গোল কৃমি, ঠিক আছে, গোল কৃমি। আর এটা হচ্ছে চোখ কৃমি, চোখ কৃমি, এটা হচ্ছে চোখ কৃমি, আর এটা হচ্ছে গোল কৃমি, গোল কৃমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে চ্যাপ্টা কৃমি হচ্ছে ফেসিকুলা হেপাটিকা বা যকৃত কৃমি। জেলিফিশ কোন পর্বের অন্তর্ভুক্ত, তাহলে হচ্ছে জেলিফিশ হচ্ছে আমাদের নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত, আমরা অনেকবার পড়ে ফেলছি, এটা আর পড়ার কিছু নাই। মেন্টল কোথায় পাওয়া যাবে, মোলাস্কাতে পাওয়া যাবে। শিখাকোষ অনেকবার আসছে, একই জিনিস। আচ্ছা, কি বলছে পানির সংবহনতন্ত্র কোথায় পাওয়া যায়, এগুলো অনেকবার পড়ে ফেলছি। নেফ্রিডিয়া, দেখছো একই রকমের কোশ্চেন বারবার আসতেছে, বারবার আসতেছে। নেফ্রিডিয়া কি, নেফ্রিডিয়া কোথায় পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, কি বলছে নেফ্রিডিয়া কি, নেফ্রিডিয়া কি এক ধরনের রেচনাঙ্গ, ঠিক আছে, কেঁচোর রেচনাঙ্গ, বা বলতে পারো যে অ্যানলিডার রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। হিমোসিল একই জিনিস, হিমোসিল অনেকগুলো সলভ করছি, একাইনোডার্মাটা অনেকবার সলভ করছি। কোনটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এখানে দেখো জেলিফিশ, জেলিফিশ এটা কিসের ছিল, আমাদের নিডারিয়ার ছিল। স্টারফিশ, এই যে স্টারফিশ, স্টারফিশ হচ্ছে একাইনোডার্মাটা, বা বলতে পারো যে তারা মাছ, তারা মাছ বা স্টারফিশ হচ্ছে একাইনোডার্মাটা। সিলভার ফিশ, যদিও সিলভার ফিশের নামের শেষে ফিশ আছে, এটা কিন্তু কোনো ধরনের মাছ না। সিলভার ফিশ হচ্ছে এরকম একটা কি, এই যে জোকের মতো বলতে পারো, ঠিক আছে। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর অন্তর্ভুক্ত হবে সিলভার ফিশ, ঠিক আছে। এদের হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ যেহেতু থাকে, মাথা হচ্ছে অ্যান্টেনা থাকে, এই জন্য এদেরকে আমরা কিসের মধ্যে ফালাবো, আর্থ্রোপোডার মধ্যে ফালাবো, ঠিক আছে। গোল্ডফিশ এটা দরকার নাই। আচ্ছা, এবার বলছে স্কুইড কোন পর্বের অন্তর্ভুক্ত, আমরা কি জানি স্কুইড, তারপর হচ্ছে বলতে পারো যে স্কুইড, এছাড়া কি আছে মোলাস্কার মধ্যে কি আছে, যে ধরো
আরে এতক্ষণ পর এখন মনে পড়তেছে না। বাইভেলভিয়া আছে, গ্যাস্ট্রোপোডা আছে, বাইভেলভিয়া, তারপর হচ্ছে গ্যাস্ট্রোপোডা, তারপর হচ্ছে স্কুইড, তারপর হচ্ছে শামুক, ঝিনুক, শামুক, ঝিনুক, ঝিনুক, তারপর হচ্ছে চকচকে কৃমি, চকচকে কৃমি, এগুলো হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? মলাস্কার অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে হচ্ছে স্কুইড, এটা হচ্ছে মেইনলি তোমাদের গাজেজ মলের বই না, এটা হয়তো মাজেদা ম্যামের বই আছে। ঠিক আছে, এটা হচ্ছে মাজেদা ম্যামের বই থেকে আছে যতদূর মনে পড়ে। ঠিক আছে, মাজেদা ম্যামের বই আছে, মাজেদা ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে স্কুইড কিসের অন্তর্ভুক্ত? মলাস্কার অন্তর্ভুক্ত। ঠিক আছে, স্কুইড হচ্ছে মলাস্কার অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডার দেহগহ্বরকে কি বলা হয়? হিমোসিল বলা হয়। তারপরে বলছে যে কাঁকড়ার বহিকঙ্কালে কোন দ্রব্যটি থাকে? কাঁকড়ার বহিকঙ্কালে কি থাকে? কাইটিন থাকে। এগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই। গুয়ন, জাইলান, গ্লাইকোজেন এগুলো কিন্তু নাই। সব জায়গায় কি আছে? কাইটিন আছে। ঠিক আছে, আর ইলাস্টিন নির্মিত কাইটিন কোথায় দেখা যাবে? ইলাস্টিন নির্মিত কাইটিন দেখা যাবে হচ্ছে নেমাটোডায়। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে যে মেন্টল দ্বারা কি হয়? কি বলছে? যে মেন্টল দ্বারা আবৃত অখণ্ডায়িত কোমল দেহ বিশিষ্ট প্রাণীকুল যে পর্বের অন্তর্ভুক্ত। তার মানে বলছে মেন্টল কোথায় পাওয়া যায়? মেন্টল হচ্ছে মলাস্কাতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে যে পানি সংবহন তন্ত্র, এগুলো অনেকবার পড়ছি। একাইনোডার্মাটা। প্রবাল, প্রবাল হচ্ছে নিডারিয়া। কোন প্রাণীকুলের 3 জোড়া পা থাকে, 1 জোড়া শুঙ্গ থাকে? এটা হচ্ছে কিসে? আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। কাঁকড়া, চিংড়ি, চিংড়ি হবে এটার আনসার। ঠিক আছে, চিংড়ি, চিংড়ি, চিংড়ি তো আর্থ্রোপোডা মনে হয়, নাকি মলাস্কা? চিংড়ি আর্থ্রোপোডা হওয়ার কথা। তারপর দেখিনি। চিংড়ি, চিংড়ি, হ্যাঁ চিংড়ি আর্থ্রোপোডা। ঠিক আছে, তাহলে হচ্ছে বি সঠিক। মাকড়সা সঠিক না, প্রজাপতি। তার মানে বি আর ডি দুইটাই সঠিক। ঠিক আছে, কোন প্রাণী 3 জোড়া বক্ষদেশীয় পা আর হচ্ছে শুঙ্গ আছে? তার মানে চিংড়ি, প্রজাপতি দুইটাই সঠিক। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে যে এবার হচ্ছে রিটেন। রিটেনে কি বলছে? যে কিছু তোমার প্রাণীর নাম বলছে। বলছে যে এদের বৈজ্ঞানিক নাম লেখো। যেমন হচ্ছে গৃহমাছি, গৃহমাছির বৈজ্ঞানিক নাম কি? মুসা ডোমেস্টিকা। গৃহ যেহেতু সেজন্য সাথে নাম কি আছে? ডোমেস্টিক। ঠিক আছে, গোলকৃমি অলরেডি পড়ে ফেলছি। গোলকৃমির বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। রুই মাছ, রুই মাছ সবাই জানো, লেবিওরোহিতা। দোয়েল, দোয়েল তোমরা 9, 10 থেকে পড়তেছো, কপসিকাস সাউলারিস। গোখরা সাপ, গোখরা সাপও একদম তোমরা সবাই পারো, না জানা যা। দেখছো, একদম সহজ সহজ যে সকল বৈজ্ঞানিক নাম আছে সেগুলোই দিয়েছে। এবার বলছে যে আর্থ্রোপোডা পর্বের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। এগুলো হচ্ছে তোমরা সবাই পড়বা, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, রিপিট করতেছি না। এরপরে বলতেছে যে প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিস অথবা নেমাটোডার 5টি প্রধান কি লেখো? পার্থক্য লেখো। বা নেমাটোডা, নেমাথেলমিনথিস অথবা নেমাটোডা, এর হচ্ছে কি করবা? 5টা প্রধান পার্থক্য লিখবা। এখন দেখো যে প্লাটিহেলমিনথিসের অপর নাম কি? চ্যাপ্টাক্রিমি, বা বলতে পারো যে চ্যাপ্টাক্রিমি বা ফিতাক্রিমি, ফিতাক্রিমি, ফিতাক্রিমি। আর নেমাথেলমিনথিস অথবা নেমাটোডার অপর নাম কি? সুতাক্রিমি বা গোলকৃমি। সংগঠন মাত্রা প্লাটিহেলমিনথিসে পাওয়া যাবে টিস্যু অঙ্গ, আর ওইখানে পাবো কি আমরা? অঙ্গতন্ত্র। তারপরে সিলোম, প্লাটিহেলমিনথিস পর্যন্ত পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, একটু কি ছিল? অ্যাসিলোমেট। সুডোসিলোমেট কোথায় পাওয়া যাবে? নেমাথেলমিনথিস অথবা নেমাটোডা। আর মলাস্কা থেকে আমি কি পাবো? ইউসিলোমেট পাবো। যৌন দ্বিরূপতা মানে হচ্ছে স্ত্রী এবং হচ্ছে তোমার কি পুরুষ, এটা আলাদা করা যায় কিনা? প্লাটিহেলমিনথিস পর্যন্ত আলাদা করা যায় না, কিন্তু নেমাটোডা থেকে আলাদা করা যায়। তারপর হচ্ছে লিঙ্গ, লিঙ্গ হচ্ছে যেহেতু স্ত্রী আর হচ্ছে তোমার কি পুরুষ আলাদা করা যায় না, এই জন্য এটা কি উভলিঙ্গ আর ওটা কি একলিঙ্গ। ঠিক আছে, আচ্ছা এবার বলছে আবার বৈজ্ঞানিক নাম দিয়ে আবার কোশ্চেন আসছে। এটা হচ্ছে ডি 19-20। আর বৈজ্ঞানিক নাম আবার আসছে কোথায়? বৈজ্ঞানিক নাম আসছে 21-22। ঠিক আছে, 19-20, 21-22 দুইবার আসছে। দেখো গোলকৃমি বা রাউন্ড ওয়ার্ম, গোলকৃমির এটাও আমরা পড়ে ফেলছি অলরেডি, যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস, এটা অনেকবার পড়ে ফেলছি। তারপর আছে কি আপেল শামুক, পিলা গ্লোবোসা, এটা আমরা ক্লাসের শুরুতেই পড়ছি। তারপরে জোক, জোকের বৈজ্ঞানিক নাম কি? হিরুডু মেডিসিনালিস। ঠিক আছে, রুই মাছ, রুই মাছের যে বৈজ্ঞানিক নাম এটা এর আগেও আসছিল, এটা কি? লেবিওরোহিতা। ঘড়িয়াল, ঘড়িয়াল হচ্ছে কি? গ্যাভিয়ালিস গেঞ্জেটিকাস। ঠিক আছে, গ্যাভিয়ালিস গেঞ্জেটিকাস হচ্ছে ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম। আর লাস্ট হচ্ছে দোয়েল, দোয়েল হচ্ছে কি? কপসিকাস সাউলারিস। মানে হচ্ছে দেখো দোয়েল, তারপর হচ্ছে রুই, গোলকৃমি, এটা কিন্তু রিপিট করছে, দেখছো? দোয়েল, গোলকৃমি আর হচ্ছে রুই। কই? এই যে গোলকৃমি, রুই আর হচ্ছে দোয়েল, এটা কিন্তু রিপিট করছে। তার মানে তোমরা যদি বিগত সালে কোশ্চেন পড়ো, তোমাদের কিন্তু আইডিয়া হয়ে যাবে কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে। আচ্ছা এবার বলছে কি? মলাস্কা ও আর্থ্রোপোডার 5টা করে বৈশিষ্ট্য লেখো। এটা আমরা অনেকবার পড়ে ফেলছি, এটা আর আমরা রিপিট করবো না।
আমাদের কিন্তু ক্লাস শেষ, আমরা কিন্তু সবকিছু সলভ করে ফেলছি। আমরা বিগত সালে যত কোশ্চেন আছে সব কোশ্চেন কিন্তু সলভ করে ফেলছি। এবার বলছে যে একজন বলছে কি বলতেছে যে এত কিছু কিভাবে মনে রাখবো, এত কিছু হচ্ছে পড়তে পড়তে মনে থাকবে। একদিনে তুমি যদি চাও যে সবকিছু মনে রাখবা তাহলে কি তুমি মনে রাখতে পারবা না। তোমার কি করতে হবে, বারবার পড়তে হবে, রিভাইজ দিতে হবে। আমি যে ক্লাস নোটটা যেটা আছে সেই ক্লাস নোটটা হচ্ছে তোমরা খুব ভালোভাবে পড়বা। আচ্ছা, আমি তোমাদের বই থেকে কি কি পড়বা এটা আমি একটু দেখাই দিই, ঠিক আছে? কোন কোন উদাহরণগুলো বই থেকে পড়বা বা কি কি মনে রাখবা আমি একটু দেখাই দিচ্ছি। তোমরা হচ্ছে ক্লাস নোটটা ঠিকভাবে পড়লেই হবে। এছাড়া আমি বই থেকে একবার দেখাই দিই তোমরা কি কি পড়বা, বা আমার সাথে একবার পড়তে পারো তোমরা চাইলে। বই থেকে কোন কোন উদাহরণ পড়বে একটু দেখো। দেখো প্রথমে কি আছে আমাদের, পরিফেরা। যত জায়গায় দেখবা কি স্পঞ্জ, স্পঞ্জ যত জায়গায় দেখবা সবগুলা কি আমাদের পরিফেরার অন্তর্ভুক্ত হবে। যেমন হচ্ছে বাথ স্পঞ্জ, লাল স্পঞ্জ, তারপর হচ্ছে স্কাইফা জিলাটিনাসাম, এটা হচ্ছে তোমরা ইয়া সহ পড়বা, বৈজ্ঞানিক নাম সহ পড়বা যে সিলিয়াযুক্ত স্পঞ্জ। তারপর হচ্ছে ক্যালকেলিয়াস স্পঞ্জ, মিঠা পানির স্পঞ্জ, শ্বেত স্পঞ্জ, যত ধরনের স্পঞ্জ আছে সবগুলো হচ্ছে আমাদের কি পরিফেরার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে নিডারিয়া, নিডারিয়া থেকে কি পড়বা, জেলিফিশ পড়বা, নীল বোতাম পড়বা, তারপর হচ্ছে কি পড়বা, সমুদ্র পালক, হাইড্রা, এগুলো পড়বা, ঠিক আছে? জেলিফিশ, তারপর হচ্ছে বক্স জেলিফিশ মানে কি জেলিফিশি, তারপর হচ্ছে সমুদ্র পালক, হাইড্রা, এছাড়া কি পড়বা, নীল বোতাম, ঠিক আছে? জেলিফিশ, নীল বোতাম, সাগর কুসুম, সাগর পাখা। তাহলে হচ্ছে কি পালক পাখা, দেখো পালক দিয়ে কি তৈরি হয়, পাখা তৈরি হয়। আর এছাড়া হচ্ছে কুসুম, তোমরা এভাবে মনে রাখতে পারো যে কুসুমকে আমি পালকযুক্ত পাখা দিয়ে বাতাস করবো, ঠিক আছে? তাহলে হচ্ছে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে সাগরে একটা কুসুম আছে, কুসুমকে তুমি কি করবা, পালক দিয়ে বা পাখা দিয়ে বাতাস করবা। আচ্ছা, এইগুলা পড়বা। তারপর হচ্ছে আমাদের প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস থেকে আমরা কি মনে রাখবো যে তোমার যকৃত কৃমি, স্যালমন কৃমি, তারপর হচ্ছে কি আছে আমাদের আরেকটা আছে কুকুরের ফিতা কৃমি, শুকরের ফিতা কৃমি, যা আছে কুকুর, শুকর, মানুষ, তারপর হচ্ছে স্যালমন, এরকম যদি নাম থাকে সেক্ষেত্রে সাথে সাথে আনসার হবে কি প্লাটিহেলমিনথিস, মানে অন্য কোনো একটা প্রাণীর সাথে সম্পর্কযুক্ত স্যালমন, শুকর, তারপর হচ্ছে কুকুর, মানুষ, এগুলো কি, এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথিস। এছাড়া কি যকৃত কৃমি বলতে পারো বা রক্তকৃমি যেগুলো আছে, ফিতা কৃমি, এগুলো কি আমাদের প্লাটিহেলমিনথিস থেকে আমরা পড়বো। তারপরে আমাদের কি আছে নেমাটোডা, নেমাটোডাতে আমরা কি পড়বো, গোলকৃমি আর হচ্ছে হুক কৃমি। আমরা কিন্তু পড়ছিলাম যে চোষক আর হুক থাকে কোথায়, চোষক আর হুক থাকে হচ্ছে প্লাটিহেলমিনথিসে, কিন্তু হুক কৃমির উদাহরণ এটা কিন্তু তোমার নেমাটোডাতে পাওয়া, ঠিক আছে? হুক কৃমি কিন্তু নেমাটোডায় থাকবে। তাহলে হচ্ছে গোলকৃমি, তারপর হচ্ছে সুতাকৃমি, কেঁচোকৃমি, চোখকৃমি, তারপর হচ্ছে ফাইলেরিয়া অথবা গোদ্রোগের কৃমি। এই ফাইলেরিয়া কৃমির অপর নাম কি, গোদ্রোগের কৃমি, ফাইলেরিয়া, ফাইলেরিয়া, ফাইলেরিয়া কৃমি অথবা গোদ্রোগের কৃমি, এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম সহ পড়বা, এটার বৈজ্ঞানিক নাম সহ পড়বা, এটার বৈজ্ঞানিক নাম সহ পড়বা। আচ্ছা, এরপরে আছে কি মলাস্কা, মলাস্কা, মলাস্কাতে পড়বা শামুক, ঝিনুক, তারপর হচ্ছে অক্টোপাস, চকচকে কৃমি, এইগুলো পড়বা, ঠিক আছে? তাহলে হচ্ছে শামুক, ঠিক আছে? এখান থেকে পড়বা হচ্ছে অক্টোপাস, শামুক, চকচকে কৃমি, ঝিনুক, এগুলো এখান থেকে পড়লেই হবে, ঠিক আছে? আপেল, শামুক, শামুক এগুলো পড়লে হবে। শামুক, ঝিনুক, অক্টোপাস এগুলো হচ্ছে এটার উদাহরণ। তারপর হচ্ছে অ্যানেলিডা, অ্যানেলিডাতে পড়বা হচ্ছে জোক, কীট, তারপর হচ্ছে কেঁচো, এগুলো পড়বা যে কেঁচো, জোক, কীট কই, নিচে আছে, নিচে আছে, এই যে এখানে আছে দেখো, এই যে কীট, যত ধরনের তোমার জোক আছে, কীট আছে, কেঁচো আছে, এগুলা কি তোমার অ্যানেলিডার অন্তর্ভুক্ত, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যানেলিডার অন্তর্ভুক্ত। তারপরে আছে আমাদের আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা তোমরা সবাই পারো যে শতপদী, মশা, মাছি, মাকড়সা, তারপর হচ্ছে চিংড়ি, যা আছে সবকিছু কি আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। তেলাপোকা, এগুলো সবই কি আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। মৌমাছি, শতপদী, চিংড়ি সবই কি, কাঁকড়া সবই কি আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আমাদের কি আছে যে তোমার একাইনোডার্মাটা। আমরা তিনটা জিনিস পড়ছিলাম সাগর দিয়ে, সাগর দিয়ে আমরা কি পড়ছিলাম যে তোমার নিডারিয়ার ক্ষেত্রে সাগর দিয়ে পড়ছিলাম যে সাগর কুসুম, সাগর পাখা আর হচ্ছে কি সাগর পালক। তার হচ্ছে পাখা, পালক, কুসুম, এই তিনটা ছাড়া যত তুমি সামুদ্রিক বা সাগর দিয়ে, সমুদ্র দিয়ে যা আছে সবগুলো কিসের অন্তর্ভুক্ত হবে, একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত হবে। যেমন কি তোমার সমুদ্র পদ্ম, সমুদ্র তারা, সমুদ্র ডেইজি, সমুদ্র অর্চিন, সর্প তারা, যত তারা, সমুদ্র, সমুদ্র শসা, ঠিক আছে? এই যত সমুদ্র সাগর আছে ওই তিনটা ছাড়া সবগুলো কি একাইনোডার্মাটার অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? পালক তারা, স্টার, তারপর হচ্ছে তারা, এই যে সমুদ্র তারা, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে তারা, এরকম যত তারা আছে, সমুদ্র আছে, সবকিছুই কি
এটা কিন্তু বিগত সালে আসছিল, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম সহ পড়বা। তাহলে হচ্ছে এগুলো কিসের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে আমাদের একাই নোডার মাটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের একাই নোডার মাটার অন্তর্ভুক্ত। আশা করি তোমরা ক্লাসটা করছো, যারা ক্লাসটা করো নাই তারা হচ্ছে রেকর্ডেড করে নিবা। আর আমার যে ক্লাস লাইভ, এই ক্লাস লাইভ পড়লেই তোমাদের আশা করি প্রস্তুতি যেটা আছে সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, মাথায় কি বলছে, মাথায় কি বলছে, মাথে থেকেও ম্যাথ থেকেও কঠিন। আচ্ছা, ম্যাথ থেকেও কঠিন, আসলেই ম্যাথ থেকেও কঠিন। হ্যাঁ, এই মনে রাখাটা একটু কঠিন। মাঝে মাঝে দেখবা যে আমিও কিন্তু ক্লাসের মধ্যে কি মানে ভেবাচেকা খাওয়া যায়, এটার অন্তর্ভুক্ত কিনা। ঠিক আছে, তো আমরা এত পড়ানোর পরেও কিন্তু কি মাঝে মধ্যে দু একটা জিনিস উল্টাপাল্টা লেগে যায়। তোমরা যেহেতু পড়তেছো, 2 বছর পড়ছো বা এক দেড় আড়াই 2 বছর ধরে পড়তেছো, তোমাদের কিন্তু একটু কঠিন লাগতেই পারে। তোমাদের হচ্ছে রিভাইজ দিতে দিতে বারবার যখন তোমরা রিভাইজ দিবা, তখন কি তোমাদের মাথায় একদম ফিট হয়ে যাবে, তখন হচ্ছে তোমরা আর ভুলবা না। আর যত বেশি তোমরা প্র্যাকটিস করবা, যত হচ্ছে বিগত সালে কোশ্চেন সলভ করবা, তারপরে আমরা যেই তোমাদের ওয়েবসাইটে হচ্ছে পরীক্ষার যে সিস্টেমটা দিয়ে দিছি, তোমরা হচ্ছে পরীক্ষা দিবা, তো তোমাদের মাথায় জিনিসটা গেঁথে যাবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস হচ্ছে আবার আগামী ক্লাস, আমার ক্লাস আছে তোমার রিটেন ক্লাস, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।